সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, একটা প্রশ্ন আমাকে অনেক দিন ধরে প্রশ্নবিদ্ধ করছে। একটা প্রশ্ন আমার মনে ভার উদয় হচ্ছে। আমি চিন্তা করি যে আল্লাহ যখন এই দুনিয়াটা সৃষ্টি করতেছিল, যখন এই দুনিয়াটা সৃষ্টি করবে, তখন আল্লাহ ফেরেশতাদের সাথে মিটিং ডাকলো এবং ফেরেশতাদেরকে বললো যে আমি একটা দুনিয়া বানাবো, সেই দুনিয়াতে মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা এক কথায় নিষেধ করে দিল, বললো আল্লাহ না, এটা প্রয়োজন নেই। আপনার ইবাদত করার জন্য, আপনার গুণগান গাওয়ার জন্য তো আমরাই যথেষ্ট। আবার কেন দুনিয়া সৃষ্টি করতে হবে, কেন মানুষ সৃষ্টি করতে হবে? আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে বলেছিল যে আমি যেটা বুঝি তোমরা সেটা বুঝো না। আল্লাহ ফেরেশতাদের বিপক্ষে গিয়ে দুনিয়া সৃষ্টি করলো এবং দুনিয়াতে মায়ার মানুষ খোদা সৃষ্টি করলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ এত মায়ার মানুষকে রাখার জন্য কেন দোজক বানালো? যাদেরকে এত ভালোবাসা দিয়ে আল্লাহ তৈরি করেছে তাদেরকে রাখার জন্য কেন আল্লাহ, তাদের এক শ্রেণীর মানুষকে রাখার জন্য কেন আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগে, মানুষ সৃষ্টি করার আগে দোজক সৃষ্টি করেছে? দর্শক বন্ধুরা, আজকে সকালবেলা রুজির জীবনের বাস্তব গল্পটা যখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, আমার ওই প্রশ্নটার জবাব আমি খুব ক্লিয়ার পেয়ে গেলাম। বিশ্বাস করেন, রুজির জীবনের বাস্তব গল্পটা হতে পারে আপনার জন্য ভীষণ শিক্ষণীয়। তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করবো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার নাম নাজমিন জাহান রুজি, আমার বাড়ি রাজশাহী। দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, আমার কোনো ভাই বোন নেই। আমার পরিবারটা একটা উচ্চবিত্ত পরিবার, কেননা রাজশাহী শহরে আমার আব্বার অনেক বড় একটা মার্কেট আছে এবং আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িটা আমার আব্বা অনেক সুন্দর করে, অনেক সাজুগুজু করে বানিয়েছে। চারপাশে বাউন্ডারি করে, বাইরে টাইলস করে বিশাল সুন্দর একটা বাড়ি আমার বাবা আমাদের জন্য বানিয়েছে। আমাদের বাড়িটা এত সুন্দর যে আমাদের রাস্তা দিয়ে যদি কোনো লোক হেঁটে যায়, তাহলে অন্তত মোবাইল যদি হাতের কাছে থাকে, তাহলে আমাদের বাড়ির পাশে একটা সেলফি তুলে যাবে। এত সুন্দর, এত চমৎকার আমাদের বাড়িটা। যাই হোক, আমি ছোটোবেলা থেকে যথেষ্ট মেধাবী একজন ছাত্রী ছিলাম। আমি যখন স্কুলে পড়তাম, আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি। তো আমি একটা ব্যাপার বলে রাখি, আমার বাবা আমাকে এত বেশি ভালোবাসতো। আমাদের ছোটোবেলা থেকে বাবা আমাকে কোনো দিন কোনো কিছুর অভাব দেয়নি। আমাকে আর আমার মাকে অনেক ভালোবাসা দিয়ে আব্বা আগলে রেখেছিল। আমি যখন স্কুলে পড়ি তখন এরকম হইতো যে আমার স্কুলে এমন কিছু বন্ধুবান্ধব থাকতো, মানে এমন কিছু ছেলে মেয়ে থাকতো যারা হয়তো ঈদে বা বিভিন্ন সেলিব্রিটির সময় ওদের কাছে আসলে মানে ওদের পরিবার থেকে ওদেরকে জামা কাপড় কিনে দেওয়ার মতো টাকা থাকতো না। তো আমি যখন আমার আব্বাকে রিকোয়েস্ট করে বলতাম যে আব্বা, আমি আমার বন্ধুবান্ধবদেরকে কাপড় চোপড় কিনে দিতে চাই, আমার আব্বা এক কথায় রাজি হয়ে যেত এবং মার্কেট থেকে সবার জন্য আব্বা জামা কাপড় নিয়ে আসতো। এরকম অনেক ঈদ কেটেছে যে ঈদে আমি আমার স্কুলের সব ক্লাসমেটদেরকে এবং আমার টিচারদেরকে আমি জামা কাপড় দিয়েছি। এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি যখন স্কুলে পড়ি তখন আমার স্কুলের ছেলে মেয়ে, আমার টিচার সহ সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, কারণ আমার আব্বা আমাদের এলাকার সবচেয়ে ধনী একজন ব্যক্তি এবং আমার আব্বা আমাদের এলাকাতে সবচেয়ে সম্মানিত একজন ব্যক্তি। যাই হোক, এভাবে হাঁটি হাঁটি পাপা করে আমি সামনের দিকে যাচ্ছি। একটা সময় আমি যখন ক্লাস 7 থেকে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন বৃষ্টির সিজন ছিল, মানে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছিল। তো আমার আব্বা আমাদের বাসার সামনে একটা ছোট্ট গড় বানিয়েছিল, যে ব্যাপারটা এরকম যে মাঝে মাঝে যখন আমাদের এলাকাতে অনেক সময় দেখা যেত যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো, বলতে আমার আব্বা একটা ইসলামিক সংগঠনের সাথে জড়িত ছিল। তো ওই ইসলামিক সংগঠন থেকে মাঝে মাঝে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসতো আমাদের এখানে। তো আব্বা করছে কি, ওই মানুষগুলোকে রাখার জন্য আমাদের আমরা তো বাড়ির ভিতরে থাকি, সো বাড়ির বাইরে 3টা রুম করে একটা ছোট্ট বিল্ডিং বানিয়েছিল। তো ছোটো একটা বিল্ডিং বানিয়েছিল। তো বিল্ডিংটা বিল্ডিংয়ের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং সারটাও হয়ে গেছে। তো ইলেকট্রিক লাইন নিয়েছিল আব্বা, কারেন্টের লাইন নিয়েছিল। তো কারেন্টের লাইন যখন জয়েন করতেছিল, তো কারেন্টের তারগুলো অনেক পুরনো ছিল। আমাদের বাসায় একটা কাজের ছেলে ছিল, ওই ছেলেটা আব্বাকে নিষেধ করেছিল যে আঙ্কেল এই তারগুলো ছিঁড়া, এগুলো দিয়ে জয়েন্ট দিয়েন
না। তো সেদিন হচ্ছে মানে আমার আব্বা করলো কি যে আমার আব্বা বলতেছিল যে না এগুলো দিয়ে জয়েন দিব, এগুলো দিয়ে মানে জয়েন দিলে আর কারণ এখন তো আর তার কেনার মতো সময় নেই, কারণ বৃষ্টি পড়তেছিল প্রচুর, এই সময় আসলে বাইরে যাওয়া সম্ভব না। আর আব্বা বলতেছিল যে যারা আব্বাকে দেখতে আসবে মানে ওই যে বিভিন্ন জায়গা থেকে যে লোক আসে, ইসলামিক মিটিং হয় বা ইসলামিক হচ্ছে ওয়াজ মাহফিলের মতো হয়, তো ওই লোকগুলো চলে আসবে আজকে রাতের বেলায়, তারা চলে আসবে। যার জন্য আব্বা করলো কি আমাদের ওই কাজের ছেলের কথা না শুনে আব্বা নিজে তারগুলোকে টানতে শুরু করলো। সন্ধ্যার সময় ছিল, লাইক মাগরিবের কয়েক মিনিট আগে, যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, হঠাৎ করে আমার আব্বাকে কারেন্টে শর্ট করে। যখন কারেন্টে শর্ট করে আমার মা তখন বারান্দায় বসেছিল, এই দৃশ্যটা আমার মা দেখতে পায়। বাট আব্বাকে যখন কারেন্টে ধরে আম্মা তখন দৌড় দেয় ঘর থেকে, মানে ঘর থেকে দৌড় দিয়ে বের হয় আব্বাকে ছুটানোর জন্য। যখন আব্বাকে ছুটানোর জন্য আম্মাও যখন যায়, তখন দুজনে একসাথে কারেন্টে ধরে মানে ওইখানে ধরে থাকে। একটা পর্যায়ে আমাদের বাসার কাজের ছেলেটা দৃশ্যটা দেখতে পায়, দেখার পর ও দৌড়ে আমাকে ডাকে, কারণ আমাদের বাসার যে মেইন সুইচটা ছিল এটা ছিল ঘরের ভিতরে, আর ঘরের ভিতরে ছিল আমাদের দরজাটা লাগানো ছিল। আমি একটু মানে বারান্দার পাশে গিয়ে বসে বসে বৃষ্টি দেখতেছিলাম, ও আমাকে বেশ কিছুক্ষণ ধরে ডাকতেছিল, আমি শুনতেছিলাম না যেহেতু আমি বারান্দার পাশে ছিলাম। একটা সময় আমি যখন শুনতে পাই আমি দরজা খুলি, ও তখন দৌড় দিয়ে মেইন সুইচটা বন্ধ করে। বাট সেই পর্যন্ত অনেক বেশি লেট হয়, আমার আব্বা আম্মা দুজনেই একসাথে পরপারে চলে যায়। মাগরিবের সময় ছিল, আমার আব্বা আম্মা মারা যাবার কিছুক্ষণ পরে চারদিক থেকে আল্লাহু আকবার বলে মাগরিবের আজান দিতে শুরু হলো। আমি আমার বাবা মাকে একসাথে হারিয়ে ফেললাম। আমার একটা ভীষণ সুখী সংসার ছিল, যে সংসারে ছিল না কোনো অভাব, যে সংসারে ছিল ভরপুর ভালোবাসা, যে সংসারে বাবা প্রচুর পরিমাণ ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রেখেছিল। যাই হোক, এভাবে বাবা মা দুজনে মারা যাওয়ার পরে আমি কেমন জানি ভীষণ একা হয়ে গেছিলাম, মানে আমি সম্পূর্ণ একা হয়ে গেছিলাম। তখন সবাই আমাকে বারবার, আমার নানুরা ছিল, ওনারা আমাকে বলতেছিল যে আমাকে আমার নানু বাড়িতে নিয়ে যাবে, কিন্তু আমি আমার আব্বা আম্মাকে আমার বাড়ির পাশে কবর দিয়েছি, মানে আমার বাসার সামনে কবর দিয়েছি। আমি বলেছিলাম যে আমি আমার আব্বা আম্মাকে প্রতিদিন দেখতে পাই, আমি আমার আব্বা আম্মাকে ছেড়ে, আমার বাড়ি ছেড়ে আমি যাব না। আমার মামা মামি তারপর নানু সবাই অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। বাট আমি একটা কথাই বলেছি যে আমার আব্বাকে আমি যেখানে মাটি দিয়েছি, আমার মাকে যেখানে মাটি দিয়েছি, আমি রোজ সকালবেলা আমার আব্বা আম্মার কবরের কাছে গিয়ে কোরআন শরীফ পড়বো। আমি বাড়ি ঘর ছেড়ে কোথাও যাব না, মানে তারা আমাকে যতই নেওয়ার জন্য চেষ্টা করে আমি যাচ্ছি না। একটা পর্যায়ে আমার নানু আমাদের বাড়িতে চলে আসে। আমাদের বাড়িতে এসে তারা আমার সাথে থাকতে শুরু করে। আমি বলি যে না, মানে আমি তাদেরকে বলি যে আমার সাথে থাকতে হবে না, আমার বাসায় তো একটা কাজের ছেলে, তারপর 2টা কাজের মেয়ে আছে, আমি ওদেরকে নিয়ে ভালোভাবেই থাকতে পারবো। কিন্তু আমার নানু বলতেছিল যে না তুই ছোটো মানুষ। আমি তখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠে গেছি। তখন আমার মানে নানু বলতেছে তুই ছোটো মানুষ, এইভাবে তোর মতো যুবতী একটা মেয়েকে আমরা এইভাবে একটা বাড়িতে রেখে যেতে পারি না, কাজের ছেলে আর কাজের মেয়ের উপরে ডিপেন্ড করে। তো এরপর থেকে নানু আমার সাথে থাকতে শুরু করে। তো তখন আমি স্কুলে যাই, স্কুলে পড়াশোনা করি, বাট সবসময় আমার মন মরা, আমার সবসময় মনের ভিতর আব্বা আমার জন্য প্রচুর পরিমাণ কষ্ট। আমার মুখের দিকে তাকালে যে কারো চোখের পানি চলে আসবে। স্কুলের প্রত্যেকটা ছেলে মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যেন কান্না করে। আমার স্কুলের এমন কোনো টিচার নাই যে আমার আব্বার মৃত্যুতে কষ্ট পায় না বা আমার আব্বার মৃত্যুতে কান্নাকাটি করে নাই। প্রত্যেকটা মানুষ আমাদের এলাকায় মনে হয় একদম উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত থেকে একদম নিম্নবিত্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমার আব্বার জন্য সেদিন কেঁদেছিল। যাই হোক, এরপর থেকে আমি যখন ক্লাস 9-এ পড়ি, 9-এ পড়া অবস্থায় আমাদের স্কুলের সামনে হচ্ছে একটা মানে লাইব্রেরি আছে, যেটার নাম হচ্ছে রাসেল লাইব্রেরি। তো বই মানে এখানে লাইব্রেরিতে বই বিক্রি করা হয়। তো মানে আমি মাঝে মাঝে বই কেনার জন্য ওনার ওখানে ওই দোকানের মধ্যে যাই। তো আমার আবার গল্পের বই পড়তে অনেক ভালো লাগে। তো আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে আমার সময়গুলো অনেক বেশি বোর হয়ে যায়, আমি সারাক্ষণই একা থাকি আর প্রচুর আব্বা আম্মাকে নিয়ে টেনশন করি। তো তখন আমি কী করি, প্রচুর পরিমাণ বই কিনি, আমি বই কিনতে শুরু করি বই পড়বো। তো আমি কী করি, লাইব্রেরি থেকে আমি অনেকগুলো বই কিনি, মানে আমি প্রত্যেক দিন দেখা যায় মানে প্রতিদিন 1-2টা করে উপন্যাস বা বিভিন্ন রকমের গল্পের বই কিনতে থাকি। তো যিনি ওই দোকানের ওনার ছিল, দোকানের মালিক রাসেল ভাই ছিল। রাসেল ভাই আমাকে সবসময় বলতো কী ব্যাপার তুমি রুজি সবসময় এরকম বই কিনে কী করো। আমি ওনাকে বললাম যে ভাই আমি প্রচুর পরিমাণ বই পড়ি, বাসায় গেলে আমার সময়টা ভালো কাটে না, সময়টাকে ভালো কাটানোর জন্য আমি সবসময় বই পড়ি। তুমি আমাকে বলে যে এত বই পড়ো, একদিনে একটা বই শেষ করে ফেলো। আমি বলি না, একদিনে একটা শেষ করি না, মানে আমি পুরোটা বই কমপ্লিটলি পড়তে পারি না, মাঝে মাঝে এখান দিয়ে একটু পড়ি, সামনে পড়ি বা ওভাবে পড়ে শেষ করি। তো আমি প্রচুর পরিমাণ বই কিনি। এভাবে বই কিনতে কিনতে ওই রাসেল ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়।
ভালো সম্পর্ক হয় বলতে সম্পর্কটা খুব খারাপ কোনোভাবে নেওয়া যাবে না, খারাপ কোনো না, মানে উনি আমাকে সবসময় টেক কেয়ার করে। আমি যখন ওনার দোকানে যাই উনি আমাকে বসতে দেয়, বা অন্য মানে ছাত্রছাত্রীদেরকে উনি যেভাবে দেখে আমাকে একটু ভিন্নভাবে দেখে। আমাকে আমার বাবার কথা জিজ্ঞেস করে, আমার পরিবারের কথা জিজ্ঞেস করে, আমার নানা নানা আমাদের সাথে থাকে তাদের কথা জিজ্ঞেস করে। মানে মানুষটা আমার প্রতি একটু অন্যরকম কেয়ারিং, আমার যত্ন নেওয়া, আমার খোঁজ খবর না। আমি সবসময় দেখতে পাই একটা ব্যাপার খেয়াল করে, যে উনি আমার প্রতি তার একটা এক্সট্রা ভালোবাসা যেটাকে বলে। তো এভাবে কাটতে কাটতে আমি যখন ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠে যাই। তো যখন ক্লাস 10-এ উঠি, ক্লাস 10-এ ওঠার পর থেকে আমার স্কুলে মনে আছে, আমাদের স্কুলে 21শে ফেব্রুয়ারি ছিল। তো 21শে ফেব্রুয়ারির সময় আমাদের স্কুলে মানে স্কুলটাকে অনেক সুন্দর করে সাজানো হয়। মানে ফেব্রুয়ারির সময় আমাদের বেসের যেই ছেলেমেয়েগুলো আছে, মানে ছেলেগুলো আছে, ওরা সারা রাতভর স্কুলে থাকে এবং স্কুলে মাইক বাজায়। মাইকের ভিতরে ওরা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের হচ্ছে দেশাত্মবোধক গান বাজায়, এবং মধ্যরাতে তারা বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে ফুল আনে, মানে অনেক রকম ফুল সংরক্ষণ করে। অ্যান্ড সেই ফুলগুলো দিয়ে তারা তারা হচ্ছে 21শে ফেব্রুয়ারিটা উদযাপন করে। শহীদ মিনারের সামনে তারা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজায়। ব্যাপারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। আর আমার জীবনে সবসময় 21শে ফেব্রুয়ারির সময় আমি প্রচুর পরিমাণ আনন্দ ফুর্তি করতাম, কারণ 21শে ফেব্রুয়ারির সময় আমি খালি পায়ে শহীদ মিনারে যাইতাম। এটা আমার কাছে ভীষণ ভালো লাগতো। 21শে ফেব্রুয়ারির দিনটা আমার কাছে একটু অন্যরকম। আমি অন্য দিনগুলোতে যেমন করেই থাকি না কেন, 21শে ফেব্রুয়ারির দিনটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ সেদিন খালি পায়ে স্কুলে যাওয়া এবং সবার সাথে খালি পায়ে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগতো আমরা যে মোহরাটা হইতো, মানে সকালবেলা খালি পায়ে স্কুলে যাওয়ার পরে টিচার আমাদেরকে একটা মোহরা দিত, মানে পুরো এলাকাতে একটা চক্কর দিত। এটা মানে প্রচুর পরিমাণ ভালো লাগতো। তো যাই হোক, এভাবে আমরা যখন মোহরার উদ্দেশ্যে বের হই, মানে মোহরা দিতে যাব, মানে 2-3টা গ্রামে ঘুরে ঘুরে আমরা মোহরা দিব, মানে ছেলেমেয়েরা একসাথে হাঁটবো সিরিয়ালে। তো মোহরার উদ্দেশ্যে যখন আমরা হাঁটতেছিলাম, আমি খুব খেয়াল করে দেখতাম, মানে আমরা যখন রাসেল ভাইয়ের বাড়ির কাছে গেলাম, আমাদের ওই লাইব্রেরির মালিক রাসেল ভাই, ওনার বাড়ির সামনে যাওয়ার পরে উনি মানে একগুচ্ছ ফুল নিয়ে দাঁড়ায় আছে। মানে ফুলগুলো এত সুন্দর, খুবই ফ্রেশ ফুল। তো আমি যখন যাচ্ছিলাম, উনি কী করলো, মানে আমাদের টিচাররা তো সামনে ছিল, কেউ পিছনে ছিল, আমি কিন্তু ঠিক মধ্য বরাবর ছিলাম। উনি তখন কি করলো, ফুলের তোড়াটা নিয়ে আমার কাছে আসলো, আমার কাছে এসে বলতেছে যে রুজি এটা তোমার জন্য। তো আমার পাশে মানে সামনে পিছনে অনেক ছেলেমেয়েরা ছিল, আমি একটু লজ্জা পাই, বাট লজ্জা পাওয়ার পরও উনি যেহেতু আমাকে দিয়েছে, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, তো আমি ফুলের তোড়াটা নিই। অ্যান্ড ফুলের তোড়াটা নেওয়ার পর আমি স্কুলে যাই। স্কুলে যখন মোহরা শেষ করে আমরা স্কুলে যাই, অ্যান্ড স্কুলে যাওয়ার পরে প্রত্যেকটা ছেলে মেয়ে আমাকে নিয়ে টিটকারি মারতেছে। মানে যারা আমার সামনে ছিল বা পিছিয়ে ছিল, যারা দেখছে যিনি আমাকে ফুলের তোড়াটা দিয়েছে, তারা সবাই বলতেছে, বাহ, রুজির তো প্রেম হয়ে গেছে, রুজির তো ভালোবাসা হয়ে গেছে। এগুলো বলে বলে তারা সবাই আমাকে প্রচুর পরিমাণ টিটকারি মারতে থাকে। তো টিটকারি মারতে থাকে, এত পরিমাণ টিটকারি মার যে আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে। তো এটা আমাদের স্কুলের মোটামুটি সবাই জেনে যায় যে সব ছেলেমেয়েরা জেনে যায় যে মানে 21শে ফেব্রুয়ারি মোহরার সময় রাসেল ভাই আমাকে ফুল দিয়েছে। এটা একেবারে সবার কানে কানে পৌঁছে যায়। এরপর আমি যখন এভাবে আরও কয়েকদিন কাটার পরে আমি রাসেল ভাইয়ের দোকানে যাই, দোকানে মানে বই আনার জন্য যাই। তখন ওনার দোকানে আমি বই আনার জন্য যাই, তখন উনি আমাকে বলতেছে যে স্কুলের ছেলেমেয়েরা তোমাকে কিছু বলে? আমি বলি না, আমি মানে ওনার কাছে একটু স্কিপ করি। আমি বলি যে না, কেউ কিছু বলে না। তখন উনি আমাকে বলে যে আমি তো স্কুলে কারো কাছে মুখ দেখাতে পারি না। আমি বললাম যে মানে কেন মুখ দেখাতে পারি না, কী হয়েছে? উনি আমাকে বলে, আমি যে তোমাকে সেদিন ফুল দিয়েছিলাম, এটা তো স্কুলের আনাচে কোনাচে মানে সবাই জেনে গেছে। আমি বললাম হ্যাঁ, আপনি এরকম একটা পাবলিক প্লেসে কি আমাকে ফুলটা দিয়ে ঠিক করছেন? তখন উনি আমার দিকে তাকে বলতেছে, কেন, আমি কি খুব অন্যায় করে ফেলেছি? আমি বলতেছিলাম যে অন্যায় করছেন কিনা এটা জানি না, কিন্তু আপনি এভাবে আমাকে ফুল দেওয়াতে সবাই কি মনে করতে পারে, সবাই একটু অন্যরকম কিছু মনে করবে না? তখন উনি আমার মুখের দিকে তাকায় বলতেছে, রুজি, আমি তোমাকে ফুলটা আমার অন্তঃস্থল থেকে দিয়েছিলাম। আর এই ফুলটা আমাদের নিজের গাছের, আমি আমার বাড়ির সামনে একটা গোলাপ বাগান করেছিলাম, সেই বাগান থেকে আমি ফুলটা এনে তোমাকে দিয়েছি। আর আমি আমার ফুলটা তুমি যে 21শে ফেব্রুয়ারির সময় তোমাকে ফুল দিয়েছি, ব্যাপারটা 21শে ফেব্রুয়ারি ছিল শুধুমাত্র একটা এক্সকিউজ। কারণ হচ্ছে অন্য দিন ফুল দিলে হয়তো অনেকেই সন্দেহ করতে পারতো। এই জন্য আমি 21শে ফেব্রুয়ারির দিনটা ফিক্সড করে নিলাম যে এই দিনে তোমাকে ফুল দিলে কেউ কিছু মনে করবে না, যার জন্য তোমাকে ফুলটা দিলাম। আর আমি ফুলটা কিন্তু 21শে ফেব্রুয়ারি উদযাপন হিসেবে দিই নাই, আমি তোমাকে ফুলটা আমার অন্তঃস্থল থেকে অন্য কোনোভাবে দিয়েছিলাম। আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে অন্য কোনোভাবে মানে কি? তখন উনি আমাকে বলে যে আমি তোমাকে ফুলটা ভালোবেসে দিয়েছি। আমি তখন একটু অবাক হয়ে ওনার মুখের দিকে তাকায় থাকি। আমি বলি যে ভালোবেসে মানে? উনি আমাকে বলে যে রুচি,
আমি বেশ কিছুদিন ধরে মানে তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, বাট এই কথা আমি তোমাকে বলতে পারি না। বাট আমার কাছে এই জিনিসটা মনে হয় যে তোমার সাথে আমার বয়সের অনেক বেশি ডিস্টেন্স, আমার বয়সটা একটু বেশি, তোমার বয়সটা একটু কম। আমি চিন্তা করি যে আর তুমি আমাদের এলাকাতে মোটামুটি একটু ধনী পরিবারের সন্তান, এখন আমি তোমাকে প্রপোজ করলে তুমি আবার কি মনে করো, এই ভয়ে আমি তোমাকে প্রপোজ করতে পারি না। কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি এবং ভালোবাসি। আমি তখন ওনার দিকে তাকিয়ে বলি যে শোনেন, আমার দাদি একটা কথা বলে, মানে আমার নানু একটা কথা বলে। তখন আমাকে বলে যে কী বলে? আমি বলি আমার নানু সবসময় বলে যে বিয়ে করলে একটু বয়স্ক ছেলে মেয়ে দেখে বিয়ে করা দরকার। উনি আমাকে তখন জিজ্ঞেস করে কেন? আমি বলি যে আমার নানু বলে যে বয়স্ক ছেলেমেয়েরা নাকি, মানে বয়স্ক মানুষরা নাকি, মানে বয়স্ক পুরুষরা নাকি তাদের বউদের প্রতি একটু বেশি আদর ভালোবাসা থাকে, তারা নাকি তাদের বউদেরকে একটু বেশি টেক কেয়ার করে। এটা বলার পর উনি অনেক হাসা বলে যে তাহলে তো হয়ে গেল, তোমার নানু যেহেতু বলে দিছে তাহলে তো তুমি আমাকে ভালোবাসতে পারো, আমি যেহেতু তোমার কাছ থেকেও একটু বেশি বয়স্ক মানুষ। তখন আমি হাসতে হাসতে বলে আচ্ছা ঠিক আছে, এটা ভেবে দেখবো। এটা বলে আমি তখন হচ্ছে ওনার এখান থেকে চলে আসি। আসার পরে আমার এভাবে যেতে যেতে ওনার সাথে আমার একটা, মানে প্রতিদিন ওনার দোকানে যেতে যেতে, ওনার দোকান থেকে যাতায়াত করতে করতে ওনার সাথে আমার একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। বলতে আমি ওনার সাথে, আমি আজ পর্যন্ত ওনাকে বলি না যে আমি ওনার সাথে মানে ওনাকে ভালোবাসি, কিন্তু প্রতিদিন হয় না যে একটা মানুষের কাছে যেতে যেতে একটা মায়া, একটা ভালোবাসা কাজ করে। এরপরে আমার নানু আমাকে একটা মোবাইল ফোন কিনে দেয়। মানে মোবাইল ফোন কিনে দেয় বলতে নানু সবসময় দেখে যে আমি বই পড়ি, অ্যান্ড বই পড়তে পড়তে আমার চোখের মধ্যে একটু সমস্যা দেখা দিছে, আমাকে সানগ্লাস পড়তে হয়। তখন আমার নানু আমাকে বলতেছিল যে সারাক্ষণ এরকম বইয়ের দিকে তাকাই থাকলে চোখ তো ব্যথা করবেই। তো নানু আমাকে একটা মোবাইল ফোন কিনে দেয়, অ্যান্ড্রয়েড একটা ফোন কিনে দেয়। নানু বলতেছিল এটার মধ্যে গান শুনবা, মাঝে মাঝে চোখ বন্ধ করে গান শুনবা, দেখবা গান শুনলে ভালো লাগবে। তো আমি কী করি, মোবাইল ফোনটা দিয়ে শুধুমাত্র গান শোনার জন্য আমি মোবাইল ফোনটা কিনি, মানে মোবাইল ফোনটা আমি ব্যবহার করি। আমার কাছে মনে হয় না যে মোবাইল আমি কোনো সিম ভরেছিলাম। বেশ কিছুদিন কেটে গেল, একদিন মানে আমি চিন্তা করতেছিলাম যে আমি সিম ভরবো, মানে সিম ভরার টার্গেটটা ছিল এরকম যে আমার বন্ধু বান্ধবের সাথে আমি গ্রুপ কল করবো। তখন গ্রুপ কল করা যেত, মানে কনফারেন্স করা যেত ফোনে। তো আমি চিন্তা করলাম যে সবার সাথে কনফারেন্সে কথা বলবো, এটা ভেবে আমি একটা সিম কার্ড কিনি। অ্যান্ড সিম কার্ড কেনার পর আমি সিম কার্ডটা ঢুকে আমার বান্ধবীদের সাথে আমি কনফারেন্স করে মাঝে মাঝে রাতের বেলায় কথা বলি। তো কীভাবে যেন এই খবরটা চলে যায় রাসেল ভাইয়ের কানে। তো রাসেল ভাই একদিন আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি মোবাইল ব্যবহার করো? আমি বললাম হ্যাঁ করি। তো বলে তোমার মোবাইল নাম্বারটা তো আমাকে দিলে না। আমি বললাম ও আচ্ছা তাই লাগবে। আমি ওনাকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই, এবং তারপর থেকে ওনার সাথে আমার কন্টিনিউ রাতের বেলায় কথা হয়। আমার রিলেশনটা আগে না যতটা গভীর ছিল, মানে রাতের বেলায় কথা বলার পরে রিলেশনটা অনেক বেশি, আরও অনেক ডিপ হয়ে যায়, এবং আমরা দুজনকে প্রচুর পরিমাণ ভালোবাসি। যেতে যেতে আমি এসএসসি পরীক্ষা দিই, অ্যান্ড এসএসসি পরীক্ষার পর আমি অনেক ভালো রেজাল্টে পাস করি। অ্যান্ড এসএসসি পাস করার পরে আমি এখানে একটু গ্যাপ থাকে, মানে রেজাল্ট আউট হওয়ার জন্য 3 মাসের জন্য গ্যাপ থাকে। তো এই 3 মাস আমি কী করি, মানে কোরআন শরীফ পড়ি। কোরআনটা আমি চিন্তা করতেছি, আমি কোরআন অনেক ভালো পড়তে পারি না। আমি চিন্তা করতেছিলাম যে আমি কোরআনটা খতম করব, মানে কোরআনটা খতম করব মিনস হচ্ছে কোরআন পড়া শিখবো। তো আমি কোরআন পড়তেছি, বাট আমার এসএসসি পরীক্ষার 1 মাস পরেই আমার নানা ভাই মারা যায়। আমার নানা ভাই যখন মারা যায়, আমার মাথার উপরে থাকা শেষ ছায়াটুকু নষ্ট হয়ে যায়। মানে আমার আব্বা মারা যাওয়ার পর থেকে সম্পূর্ণভাবে আমার নানা ভাই আমাকে আগলে রেখেছিল। আমাকে কখনো অভাব, অনটন, দুঃখ, যন্ত্রণা এগুলো বুঝতে দেয় নাই। নানা ভাই আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। মানে যেখানে যাইতো, আমার কাছে এমনও মনে আছে যে রাতের বেলায় এরকম হইতো যে নানা ভাই কারোর সাথে ঘুরতে গেলে ওইখানে যখন কোনো খাওয়া দাওয়া দিত, মানে কোনো নাস্তা বা এটা সেটা দিত, আমার নানা ভাই এই নাস্তাগুলো পর্যন্ত আমার জন্য পার্সেল করে নিয়ে আসতো। মানে প্রচুর পরিমাণ আমাকে ভালোবাসতো, এক কথা আমি বলে বোঝাতে পারবো না। তো নানা ভাই মারা যাওয়ার পরে দেন আমার রেজাল্ট আউট হয়, আমি অনেক ভালো রেজাল্ট করি। তো তখন আমার নানু আমার সাথেই আছে, বাট নানু বলতে, মানে মামারা বলতেছিল যে এভাবে আর কতদিন। আমাকে বলতেছিল যে তোর বাবা মারা গেছে আজকে অনেক বছর হয়ে গেছে, আর তুই এখন স্কুলে শেষ করে ফেলছিস, কলেজ কিন্তু তোদের এখান থেকে অনেক দূরে। তো আমার নানু বাড়ি থেকে কলেজ কাছে আসে, মানে আমার নানু বাড়ি থেকে কলেজ কাছে। তো আমাকে বলতেছিল যে তুই আর পাগলামি করিস না মা, ঘর দুয়ারগুলো যেভাবে আছে সেভাবে তালা মেরে রাখ, না হয় আমরা এগুলো ভাড়া দিয়ে দিই, তুই আমাদের সাথে চল, আমরা তোকে হচ্ছে ওইখানে নিয়ে তোর আমার মামারা বলতেছিল যে তুই তো নানু বাড়িতে থাকে, ওইখানে তোকে একটা স্কুলে ভর্তি করাবো, একটা কলেজে ভর্তি করাবো, কারণ তুই এখানে পড়ে আছিস, আমাদের মাও যাচ্ছে না। মানে আমার নানু কিন্তু একটাবারের জন্য আমার মামা বাড়িতে যায় না, মানে নানু সারাক্ষণ আমার সাথেই থাকে, আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। আমার নানা ভাই মারা যাওয়ার পর থেকে নানু আমার উপরে আরও বেশি টেক কেয়ার করতে শুরু করে। এরপর আমি চিন্তা করতেছিলাম যে আমি যেহেতু আসলে কলেজে ভর্তি হব, আমাদের এখান থেকে কলেজের ডিস্টেন্সটা অনেক দূরে, তো এত দূরে যাতায়াত করে কলেজ করা আমার পক্ষে সম্ভব হবে না। আর আমি এখানে পড়ে আছি বলে আমার নানু
আমার মামাদের বা আমার মামানিদের, আমার মামাতো ভাই বোনদের খোঁজ খবর নেয় না। আমি জানি সবার কাছে কেমন শত্রু হয়ে যাচ্ছি, মানে মনে হচ্ছে আমি সবার কাছ থেকে আমার নানুকে কেড়ে নিয়ে আসছি। এটা আমার কাছে মাথায় আসলো এবং আমি আমার নানুকে বললাম যে নানু ঠিক আছে, তাহলে মামারা যেটা বলতেছে আমরা সেটাই করি, চলো আমরা মানে তোমাদের বাড়িতে চলে যাই, ওখানে গিয়ে আমি কলেজে ভর্তি হবো। আমার কথাটা শোনার পরে নানু প্রচুর পরিমাণে খুশি হয়, মানে নানু অন্যরকম আনন্দ পায়। নানু আমাকে বলে যে তুই যে আমার এই কথাটা রাখবি আমি কখনোই চিন্তাই করতে পারি নাই বোন। আমার নানু আমাকে প্রচুর পরিমাণ আদর করে। অ্যান্ড আমি তখন ব্যাগপত্র সব কিছু নিয়ে এখান থেকে চলে যাব আমার নানু বাড়িতে। কিন্তু আমি এই ব্যাপারটা আমি চিন্তা করতেছি যে কারণ আমার এখানে আমি স্কুলে যাচ্ছি না, কিন্তু প্রতিটা মুহূর্তে রাসেলের সাথে আমার কথাবার্তা বলা হচ্ছে, আমি ওকে প্রচুর পরিমাণ ভালোবাসি। আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি ব্যাপারগুলো রাসেলকে বলবো, কারণ ওকে না বলে গেলেও তো প্রচুর রাগ করবে। একটা পর্যায়ে আমি রাসেলকে ফোন করে বলি যে এরকম আমি আমার নানু বাড়িতে চলে যাব, আমি এখানে আর থাকবো না। ও তখন প্রচুর পরিমাণ মন খারাপ করে। তখন আমি ওকে বলতেছিলাম যে আমি যদি স্কুলে পড়তাম তখন তো আমি তোমার সাথে দেখা করতাম, স্কুলে যেতাম বা তোমার সাথে দেখা হইতো। এখন তো আর তোমার সাথে আমার দেখা হয় না, আমি এখন কলেজে পড়বো, সুতরাং তোমার সাথে আমার ফোনে যেভাবে কথা বলা হচ্ছে এভাবেই ফোনে কথা বলা হবে, কোনো প্রবলেম নাই। তখন আমাকে বলতেছিল যে দেখো তুমি যদি চলে যাও আমি সত্যি এতিম হয়ে যাবো, এভাবে বলে। আমি তখন হাসি হেসে বলি তুমি এতিম কেন হয়ে যাবা, বোকার মতো কথা বলো কেন, আমি আমার নানু বাড়িতে থাকলেও তো তোমার সাথে আমার ফোনে কথা বলা হবে, অ্যান্ড তোমার যখন খুশি তখনই তুমি আমাকে দেখার জন্য আমার নানু বাড়িতে চলে আসবা। এভাবে ওর কাছ থেকে বিদায় নিয়ে আমি তখন আমার ব্যাগপত্র সব কিছু ঠিকঠাক করে আমার নানুর সাথে আমি সুদূর আমার নানু বাড়িতে চলে যাই। বাট নানু বাড়িতে যাওয়ার পর থেকে আমার লাইফটা একটু অন্যরকম হয়ে যায়। মানে আগে যেরকম আমি অনেক বেশি একা ফিল করতাম, আমার খারাপ লাগতো, বাট এই জিনিসগুলো তখন আর লাগে না। মানে আমার একটা মামাতো বোন থাকে, এত ভালো। আমার একটা মামাতো বোন থাকে যার নাম ছিল সাথী। তারপরে আমার মানে মামাতো ভাই থাকে, মানে আমার দুইটা মামা। তো বড় মামার একটা ছেলে থাকে, বড় নাম হচ্ছে সুমন ভাই। তো মানে সুমন ভাই তারপর আবার সুমন ভাইয়ের মামাতো বোন, মানে আমার ছোট মামার একটা বড় মেয়ে আছে যার নাম হচ্ছে সাথীর সাথে আমার খুবই ক্লোজ সম্পর্ক হয়ে যায়, মানে প্রচুর ক্লোজ সম্পর্ক। মানে একটা মুহূর্ত মানে আমরা দুজনে অনেক ভালো বান্ধব হয়ে যাই। তো এই ব্যাপারটা নিয়ে মানে আমাকে রাসেল যখন ফোন করে মাঝে মাঝে ও আমাকে অনেক আফসোস করে বলে আচ্ছা আগে তুমি আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসতা, তোমার কাছে আমি প্রচুর পরিমাণ ভালোবাসা পাইতাম, আমার অনেক ভালো লাগতো যে তুমি আমাকে অনেক ভালোবাসতা, বাট ইদানিং তোমার ভালোবাসাটা একেবারে কমে গেছে। তুমি তোমার নানু বাড়িতে যাওয়ার পর থেকে তুমি তোমার মামাতো বোন, মামা, মামি সবাইকে পেয়ে তুমি আমাকে ভুলে গেছো। আমি তখন তাকে হেসে হেসে বলি আরে বোকা আমি ভুলি নাই, আগে আমি হয়তো একা একা থাকতাম, আমার সময়টা হয়তো খারাপ কাটতো, সারাক্ষণ তোমার সাথে কথা বলতাম। এখন নানু মামা নানু তারপর মামাতো বোন মানে সবাইকে হাতের কাছে পাওয়ার পরে সময়টা যেন একটু অন্যভাবে কাটতে শুরু হয়েছে। তখনও আমাকে বলে যে সময়টা যেমনই কাটুক তুমি প্লিজ আমাকে কখনো ভুলে যেও না। আমি বলি যে না আমি তোমাকে ভুলবো কেমন করে বোকা ছেলে। এভাবে কথা বলতে বলতে আমি তখন ওইখানে আমার নানু বাড়ি থেকে একটা কলেজে ভর্তি হই। তো কলেজে ভর্তি হওয়ার পরে আমি তখন রাসেল কিন্তু মাঝে মাঝে আমার নানু বাড়িতে আমাকে দেখতে আসতো। অ্যান্ড বিশেষ করে রাসেল আসতো রাতের বেলায় আসতো কেন, কারণ দিনের বেলায় দেখা গেলো আমার নানু বাড়িটা একটু অন্যরকম ছিল। অন্যরকম বলতে কি একটু ইসলামিক টাইপের ছিল, মানে সবাই একটু কোরআন হাদিস নিয়ে একটু বেশি রিসার্চ করতো। মানে এরকম হইতো না যে মানে বাড়ি থেকে কোনো মেয়ে বের হইতে পারতো না, বা ওরকম কোনো রীতিনীতি ছিল না যে কোনো মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কোনো ছেলের সাথে কথা বলবে। এটা কিন্তু আমাদের গ্রামে ছিল না, আমাদের গ্রামেরটা কিন্তু একটু ফ্রি ছিল। বাট আমার নানু বাড়িটা একটু অন্যরকম, একটা ছেলে একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বললে এটার জন্য মানে মসজিদের মধ্যে বিচার হয় এবং এটা নিয়ে অনেক বেশি প্রবলেম হয়। এই জন্য আমার আমি ওর সাথে দিনের বেলায় দেখা করতে পারি না। আর কলেজে যাওয়ার সময় সব সময় মানে প্রত্যেক দিন আমার মামাতো ভাই যিনি আছে, মানে আমার বড় মামার বড় ছেলে সুমন ভাই আমাকে প্রত্যেক দিন কলেজে নিয়ে যায়, মানে ওনার হুন্ডা করে আমি যাই, উনি আমাকে কলেজে নামাইতে এবং আমার কলেজ শেষ হলে আমার হুন্ডা করে আমাকে আবার বাড়িতে নিয়ে আসে। এটা আমার আমার নানুমণি বলে দিছে, আমার মামারও বলে দিছে যাতে আমাকে যাতে টেক কেয়ার করে। তো এইভাবে আমাকে প্রতিদিন নিয়ে আসে। এইভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমি এইচএসসিও পাশ করে ফেলি। এইচএসসি পাশ করার পরে রাজশাহীতে একটা বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট, ওইটাতে আমি ভর্তি হওয়ার পরে তখনও কিন্তু আমি যাকে ভালোবাসি রাসেল, ও কিন্তু ডিগ্রিতে পড়তো, ও তো পড়াশোনা শেষ করেন, ও ডিগ্রিতে পড়তো। দেন যখন আমি অনার্সে ভর্তি হই প্রথম, ওর পড়াশোনা ও ডিগ্রি প্রায় শেষের দিকে তখন ছিল। ও চাকরির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছিল, চাকরি খুঁজতেছিল। আর লাইব্রেরিটাও তখন আসলে এত ভালো চলতেছিল না। আমার কাছে সবসময় টাকা থাকতো, আমি প্রচুর পরিমাণ টাকা পাইতাম, কারণ আমাদের ওই মার্কেট থেকে যে ভাড়াটা উঠতো এই ভাড়াটা সবসময় আমার নানু আমার মামারাই না আমার হাতে দিত। আমি খরচ করার পরে যেটা থাকতো বাকিটা ওরা নিয়ে যেত। তো আমি প্রচুর পরিমাণ রাসেলকে হেল্প করতাম, টাকা পয়সা দিয়ে অনেক হেল্প করতাম, যদিও ও নিতে চাইতো না, আমি ওকে জোর করে দিতাম।
তো যাই হোক, এভাবে যেতে যেতে আমি যখন আমার মানে কলেজ জীবন শেষ করে ফেলি, তখন আমার নানু বাড়ি থেকে একটা নতুন করে একটা সুর বের হয়। মানে সুর বের হয় বলতে কি, আমার আমার নানু তারপরে সবাই মিলে সিদ্ধান্ত করে যে তারা আমাকে বিয়ে দিয়ে দিবে। তাদের চিন্তা ভাবনাটা হচ্ছে যে আমি বড় হয়েছি, এখন আর আমাকে এইভাবে রাখাটা ঠিক হবে না। ওরা আমাকে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছেলে দেখতে থাকে। তো আমার প্রচুর পরিমাণ বিয়ের প্রস্তাব আসে, মানে এদিক সেদিক থেকে অনেক বিয়ের প্রস্তাব আসতে থাকে। এই ব্যাপারগুলো আমি সব কিছু হচ্ছে আমার রাসেলের সাথে শেয়ার করি, রাসেলকে বলি। তো রাসেল আমাকে বলে যে দেখো না, আমি একটা চাকরি নিয়ে নিই, একটা চাকরি নিলে তারপরে হচ্ছে মানে আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসতে পারবো, বাট আমি তো কোনো চাকরি নেই। এরকম করে করে ও ঘুরতে থাকে। বাট আমার মামারা আমার উপরে মানে বিয়ের জন্য প্রচুর পরিমাণ মানে এদিক থেকে মানে প্রচুর পরিমাণ ছেলে মেয়ে চারদিক মানে ছেলে আসতে থাকে। একটা পর্যায়ে আমার এরকম করে আসতে থাকে, বাট আমার কোনো ছেলে পছন্দ হয় না। মানে পছন্দ হয় না বলতে সত্যিকার অর্থে যেটা, সেটা হচ্ছে আমি বিয়ে করব না। এই জন্য আমাকে যখনই কোনো ছেলে দেখে আমি বলি যে না, আমার পছন্দ হয় না, ছেলে এমন ছেলে সেমন, মানে বিভিন্ন রকমের এক্সকিউজ দেখে দেখে আমি বিয়েগুলোকে জাস্ট ডিনাই করতেছি, মানে স্কিপ করতেছি। এভাবেই যেতে যেতে একটা পর্যায়ে আমার নানু হচ্ছে আমার বড় মামাকে বলতেছে যে আচ্ছা, ও তো আমাদেরই মেয়ে, তাই না? ও তো আর ওর বাবা মা মারা যাওয়ার পর থেকে ও তো আমাদের সাথে আছে, রুজিকে আমরা অনেক ভালোবাসি, অ্যান্ড ও যেহেতু আমাদের মেয়ে আছে, আমরা কি চাইলে রুজিকে আমাদের ঘরে মানে পার্মানেন্টলি রেখে দিতে পারি না? আমার বড় মামাকে বলতেছে। তখন আমার বড় মা বলতেছে যে মা, আপনি কি বলতেছেন, আমি আপনার কথা ক্লিয়ার বুঝি না। তখন আমার নানু আমার মামাকে বলতেছিল যে আমরা একটা কাজ করি, আমরা রুজির সাথে হচ্ছে সুমনের বিয়ে দিয়ে দিই, কারণ সুমন তো আমাদেরই ছেলে, আমাদের বাড়িতেও থাকবে, দেন রুজি আমাদের বাড়িতে থাকবে। আর রুজি, আমরা রুজিকে আর ইতিম একটা মেয়েকে আমরা বাইরে দিতে হবে না। এটা মানে এটা শোনার পর আমার বড় মামানির সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। বড় মামানি প্রচুর পরিমাণ খুশি হয়। আমার বড় মামানি বলতেছে যে আমার এর চেয়েও খুশি আর কিছু হতে পারে না, কারণ আমি চিন্তা করতেছিলাম যে এই কথাটা আমি আম্মা আপনাকে বলবো, বাট আমি ভয় পাইতেছি, কারণ রুজির নামে অনেক জায়গায় সম্পত্তি। এখন আপনারা যদি মনে করেন যে আমরা লোভের বশত এই কাজটা করতেছি, এই ভয় আমি আপনাকে বলতে পারি নাই। তখন আমার নানু বলতেছে আহারে, রুজি তো আমাদেরই এখানে বড় হচ্ছে, ওর তো আমরাই বড় করছি, সুতরাং এইটা মানে এভাবে বলার কি আছে? এই ব্যাপারগুলো কিন্তু আমি কোনো কিছুই জানি না। একটা পর্যায়ে আমার মামাতো বোন সাথী আমার কাছে এসে সবগুলো বলে যে আপু, সাথে কিন্তু আমার ছোট ছিল, 1 থেকে 1.5 বছর ছোট ছিল এরকম। তো আমাকে বলতেছে যে এরকম মানে সুমন ভাইয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। আমার নানু, তারপর আমার মানে আমার হচ্ছে চাচি অ্যান্ড চাচা মিলে এটা মানে ঠিক করছে। এটা শোনার পর মনে হলো যেন আমার মাথায় আসমানটা ভেঙে পড়েছে। আমি প্রচণ্ড রকম কষ্ট পাই, মানে আমি বলি বুঝাতে পারবো না। যেমন আমার কলিজাটা তখন ছিঁড়ে যায়। আমি তখন চিন্তা করতেছিলাম যে এখন আমি কি করব। আমি না পারতেছি কাউকে বুঝাইতে, না পারতেছি কাউকে বলতে। আমি চিন্তা করতেছি যে এই বাড়ি থেকে এখন আমার তো আর মানে আমার বাড়িতে এখানে থাকার কোনো স্কোপ নাই। এখানে থাকতে হলে আমাকে বিয়ে করেই থাকতে হবে, দ্বিতীয় কোনো রাস্তা নাই। তখন আমি আমার নানুকে বলি যে নানু, আমি কিন্তু মানে সুমন ভাইকে সবসময় আমার আপন রক্তের ভাইয়ের মতো দেখেছি, এমনকি কখনো আমার স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবো না। তো আমার নানু আমাকে বলতেছে যে বাইরে এত ছেলে দেখায়, বাইরে ছেলেও তোর পছন্দ হয় না, আর ঘরের ছেলে সুমন, তারও তোর পছন্দ হয় না, এখন কি করবো, তোর কোথায় বিয়ে দেবো তুই বল। এরকম করে করে নানু আমার সাথে মানে আমার উপর একরকম প্রেশার ক্রিয়েট করতে থাকে, মানে হয় না যে মানে হালকা প্রেশার দিতে থাকে। আমি তখন নানুকে বলি যে নানু, তুমি আমাকে আরও কিছুদিন সময় দাও, মানে আমি জাস্ট নানুর কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। তো একটা পর্যায়ে আমার নানু আমাকে খুবই দুঃখ করে একদিন আমার হাতে ধরে আমাকে বলতেছে যে তোর বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি তোকে একরকম আমার নিজের মেয়ের মতো বড় করেছি, আমি তোকে কখনো আলাদা চোখে দেখি নাই। আমি তোকে অন্যত্রে বিয়ে দিলে আমার নিজের কাছে অনেক বেশি কষ্ট লাগবে, খারাপ লাগবে। মা তুই মানে বোন তুই ইয়ে করিস না। আমাকে মাথায় হাত বলে দিয়ে বলতেছে যে তুই তোর মামাতো ভাই সুমনকে বিয়ে করে ফেল। মানে নানু তখন একরকম কান্না করে দেয়। সত্যিকার অর্থে আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে এই নানুর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তখন আমি নানুর কথা মতো তখন আমি আর মানে দ্বিমত পোষণ করতে পারি নাই, যদিও আমার ইচ্ছা ছিল যে আমি নিষেধ করব, বাট আমি আর তখন নিষেধ করতে পারি নাই। আমি তখন একটা পর্যায়ে আমার নানুর কথায় রাজি হয়ে যাই। নানুকে বলি যে আচ্ছা নানু, ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। ঘরে আসার পর আমার মামাতো বোন আমার ব্রেন ওয়াশ করতে থাকে। আমাকে বলে যে দেখো আপু, ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে। আমি তখন আমার মামাতো বোনকে বলি যে আমাকে ভালোবাসলে কি হবে, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, এখন কি আমি চাইলেও আর কিছু করতে পারবো? আমার মামাতো বোন বলতেছে বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো আর হয়ে যায় নাই, তুমি যদি চাও তো তোমার কাছে এখনো অনেক অপশান আছে। আমাকে বলে যে, আমি তখন বললাম যে কিসের অপশান? আমাকে বলে যে তুমি চাইলেই তো রাসেল ভাইয়ের সাথে পালায় যেতে পারো। আমাকে বলে, আমি তখন বলি কি বলো, রাসেলের সাথে পালাই যাবো? আমাকে বলে হ্যাঁ, কারণ রাসেল ভাই যদি তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, আর তুমি রাসেল ভাইয়ের সাথে পালায় যাও, কারণ রাসেল ভাই তো মোটামুটি একটা স্টাবলিশ ছেলে, হয়তো জব হয় নাই কিন্তু টাকা পয়সা তো আছে। আর তখন কিন্তু আমার কাছে মোটামুটি প্রায় আমার নামে একটা অ্যাকাউন্ট ছিল, মানে আমার নানু আমার নামে অ্যাকাউন্ট করেছিল। অ্যাকাউন্ট করার পরে আমার অ্যাকাউন্টে তখন প্রায় অনেক টাকা আছে। আমার অ্যাকাউন্টে তখন প্রায় 7 থেকে 7.5 লাখ টাকার মতো আছে। এটা আমাদের ওই যে মানে ভাড়াটারা মিলে আমার টাকাগুলো আমার অ্যাকাউন্টে রাখতো। তো তখন আমি আমার মামাতো বোন বলতেছে যে তাইলে আর পাগলামি করো না,
তোমার কাছে যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা দিয়ে তোমরা ভালোই থাকতে পারবা, তুমি রাসেল ভাইকে ফোন করে ব্যাপারগুলো বলো। এরপর দিন সকালবেলা আমি রাসেলকে ফোন দিয়ে ফোনটা রিসিভ করে আমি তখন তারে বলি যে রাসেল, এই ঘটনা আমার মামাতো বোন বলতেছে যে মানে পালায় যাওয়ার জন্য, এখন তুমি আমাকে কি বলো। এটা বলার পর রাসেল প্রচুর পরিমাণ খুশি হয়। ও আমাকে বলে আমি স্বপ্নও চিন্তা করতে পারিনি যে আমার জন্য এই দিনটা ওয়েট করতেছিল। আমাকে তুমি কি বলতেছ? আমি বলি হ্যাঁ, এখন কি তুমি পালাবা? আমাকে বলে কেন পালাবো না, আমি তোমাকে ভালোবাসি, পালানো তো মানে অনেক সহজ, আমি তোমার জন্য মরতেও পারি। আমি তখন তারে বলি যে আমার জন্য তোমার মরতে হবে না, যদি তুমি পালাইতে পারো তাহলে তুমি মানসিকভাবে প্রিপারেশান নাও। কিন্তু আমাকে তখন দুঃখ করে বলে যে আমার কাছে তো অত টাকা পয়সা নেই, আমি তোমাকে পালিয়ে কোথায় নিয়ে যাব। আমি তখন তারে বলি যে টাকা পয়সা তোমার কাছে কোনোদিন ছিলও না, থাকবেও না, টাকা আমার কাছে আছে, তুমি টেনশন করো না, আমার কাছে যে টাকা আছে এটাকে দিয়ে আমরা খুব ভালোভাবে চলতে পারবো। একটা পর্যায়ে ও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি প্রস্তুতি নাও। আমি প্রস্তুতি নিই অ্যান্ড এর পরের দিন আমার মামাতো বোন রাতের বেলায় রাসেল আসে আমাকে ঘর থেকে বের করে দেয়। অ্যান্ড আমি তখন আমার মামাতো বোনের সাথে মোবাইলে কানেক্ট থাকি। আমি তোরে বলি যে সবসময় তোর সাথে আমি ফোনে কথা বলবো, তুই আমার মানে নানুকে তারপর মামাকে সবাইকে বুঝাবি। অ্যান্ড প্রচুর পরিমাণ বুঝায়। তখন আমি কি করি, আমি রাসেলের সাথে আর মানে রাসেলদের এলাকায় থাকি না, আমি তখন সরাসরি রাসেলকে নিয়ে ঢাকাতে চলে যাই। মানে ঢাকাতে যাওয়ার পরে রাসেলের একটা পরিচিত বন্ধু থাকে, ওই বন্ধুর বাসায় গিয়ে আমরা উঠি। ওঠার পরে ওর বন্ধু কী করে আগ থেকে একটা বাসা ভাড়া করে রাখি, যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা ছিল, আমি অ্যাকাউন্ট থেকে অনেকগুলো টাকা উঠে আমার সাথে করে নিয়ে যাই। অ্যান্ড তখন কী করে একটা বাসা ভাড়া করে আমি আর রাসেল ওখানে থাকতে শুরু করি। ওর যে বন্ধুটা ছিল সেই বন্ধুটা প্রচুর পরিমাণ হেল্পফুল ছিল, ছেলেটা অনেক ভালো ছিল, প্রচুর পরিমাণ হেল্প করতো। মানে আমাদের সাংসারিক জীবনে মানে যত রকমের ঝামেলা বা যত কিছু লাগতো, ছেলেটা প্রচুর পরিমাণে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতো। এভাবে একটু একটু করে আমার সংসারটা সামনের দিকে যাচ্ছে। বাট এরই মাঝে আমার মানে নানুর সাথে আমার কথা হয় না, বাট আমার মামাতো বোনের সাথে কথা হয় সাথী সবসময় খুবই খারাপ মানে মন খারাপ করে বলে যে আমি না কখনো বুঝতে পারি নাই যে তুমি চলে যাওয়ার পর আমার মানে আমাদের সংসারটা এরকমভাবে ভেঙে যাবে। তো আমি বলি যে কি মানে কেন যাবে। আমাকে খুব আফসোস করে বলে যে আমার দাদু এখন আর খাওয়া দাওয়া করে না, দাদু ঘুমায় না, আর আমার মামারা সবাই অনেক বেশি মন খারাপ করছে। মানে আমাদের সংসারটার জন্য একেবারে মানে আমাদের একটা সাজানো সংসারের জন্য ভেঙে তছনছ হয়ে গেছে। আর আমি তারে বলেছি তাহলে তো তুই তো আমাকে বলছিলি চলে আসার জন্য। আমাকে বলে যে আমি তো বলছিলাম বাট আমি বুঝতে পারিনি। যাই হোক, আমরা যতই কষ্টে থাকি, আমাদের যতই সমস্যা হোক, তুমি যদি ভালো থাকো তাহলে আমাদের এই কষ্টগুলো কষ্ট লাগবে না। তুমি ভালো থাকো অ্যান্ড তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমি তারে বলি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাসেল আমাকে প্রচুর পরিমাণ টেক কেয়ার করতেছে, আমাকে কখনো কোনো কিছুর অভাব দেয় নাই। তো আমার মামাতো বোন বলতেছে যে সুমন ভাই কিন্তু তোমাকে পছন্দ করতো, মানে সুমন ভাই কিন্তু তোমাকে পছন্দ করতো, এটা কিন্তু সুমন ভাই তার মাকে বলেছিল। অ্যান্ড তুমি চলে যাওয়ার পর থেকে মানে আমরা সবাই যতটা না কষ্ট পেয়েছি, সুমন ভাই একা তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে। সুমন ভাই খাওয়া দাওয়া ঘুমানো সব কিছু বন্ধ করে দিয়েছে। আমার তখন সুমন ভাইয়ের জন্য প্রচুর খারাপ লাগে কারণ হচ্ছে এই মানুষটা কিন্তু আমাকে অনেক পছন্দ করতো বা আমার প্রতি অনেক বেশি টেক কেয়ার ছিল। আমাকে প্রতিদিন বাইকে করে কলেজে নিয়ে যেত অ্যান্ড কলেজ থেকে আমাকে আবার বাইকে করে বাসায় নিয়ে আসতো। একটা বড় ভাই যেমন করে তার বোনকে টেক কেয়ার করে, রাসেল ভাই আমাকে মানে সুমন আমাকে সেম একইভাবে টেক কেয়ার করতো। যাই হোক, আমি আচ্ছা আরেকটা ব্যাপার আমি ওখানে রেখে গেছি। আমি কিন্তু ঢাকা যাওয়ার পরে রাসেলের সাথে কিন্তু আমার বিয়ে হয়। মানে রাসেল আমাকে বিয়ে করে, মানে আমরা কিন্তু হচ্ছে 6 লাখ টাকা কাবিনে বিয়ে করি, ওর বন্ধুরা সাক্ষী থাকে। তো থাকার পর আমাদের সংসারটা খুবই ভালো চলতেছিল। বাট রাসেল তখনও চাকরির জন্য অ্যাপ্লাই করতেছিল, ওর আসলে ওদিক সেদিক কোনোভাবে চাকরিও ছিল না। এভাবে যেতে যেতে ওর দিনগুলো অনেক ভালোই কাটতেছিল। ও কোনো রকম মানে আমাদের সংসারটা অনেক ভালোই যাচ্ছে। বাট যেতে যেতে আমি তখন মাঝে মাঝে আমার নানুর সাথে কথা বলি, মানে নানুকে ফোন করি, নানুর সাথে কথা বলি। তো নানু আমাকে বলে, আমি নানুকে বলি যে নানু তুমি যদি বলো আমি রাসেলকে নিয়ে চলে আসবো। বাট আমার নানু আমাকে বারবার একটা কথাই বলতেছিল যে না মানে এটা করা যাবে না, তুই এটা করিস না। আমাকে বলে যে এটা করলে তুই যদি এখানে আসিস তোর মামারা তোর খুন করে ফেলবে, তোর মামারা তোর উপর প্রচুর পরিমাণ ক্ষেপে আছে, তোর কারণে তোর মামার এলাকাতে মুখ দেখাতে পারে না। তো এটা করলে তুই আসিস না, তুই চলে গেছিস, তোর কপাল নিয়ে তুই গেছিস, আল্লাহ তোকে ভালো রাখুক, আমি তোর জন্য দোয়া করি। এরকম করে নানু আমাকে এই কথাগুলো বলে। আমার তখন প্রচুর খারাপ লাগে। যাই হোক, আমার সংসার জীবন আস্তে আস্তে যাচ্ছে। রাসেল কোনো চাকরি বাকরি করে না, কিন্তু ও আমাকে কোনো সময় কোনো কিছুর অভাবও দেয় না। যেতে যেতে প্রায় 7-8 মাসের মধ্যে আমাদের সংসারটা কাটে। 7-8 মাস পরে রাসেল তার পরিবারের সাথেও যোগাযোগ করে। আর এই পর্যন্ত আমরা ঘর ভাড়া দিচ্ছি, খাওয়া দাওয়া করতেছি, সবই আমার ব্যাংকের জমানো টাকা দিয়ে। আমি ব্যাংক থেকে টাকা উঠাচ্ছি, ওকে দিচ্ছি, ওইটা দিয়ে আমরা দুজনে চলাফেরা করতেছি। বাড়তি কোনো ইনকাম বা বাড়তি কোনো টাকা পয়সা রাসেলের কাছে কিন্তু নাই। এভাবে যেতে যেতে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আমি রাসেলের মাঝে একটা ভিন্ন রকম পরিবর্তন
ভিন্ন রকম পরিবর্তন খেয়াল করতে পারি বলতে কি আমি মাঝে মাঝে খুব খেয়াল করে দেখি যে রাসেল রাতের বেলায় ওর মোবাইলে যখন কল আসে ও তখন মানে মোবাইলটা নিয়ে বাইরে চলে যায় ও কার সাথে জানি ফোনে কথা বলে। তো এই ব্যাপারগুলো আমি বেশ কিছুদিন খেয়াল করার পরে একটা জিনিস আমার মনে অনেক বেশি সন্দেহ লাগে যে কার সাথে কথা বলে। আমি একদিন কী করি, আমি ওকে একদিন নিজে জিজ্ঞেস করি যে রাসেল তুমি প্রতিদিন কার সাথে কথা বলো, তোমার ফোন আসে আর তুমি মোবাইল ফোনটা নিয়ে বাইরে চলে যাও। তখন আমাকে বলে যে দেখো আমার অনেক বন্ধুবান্ধব আছে, আমি স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, অনেক বন্ধুবান্ধব আছে, তাদের সাথে কথা বলি, তারা মাঝে মাঝে রাতের বেলায় গ্রুপ কল করে। তো আমি তারা বলি যে তোমাকে গ্রুপ কল করে তো তুমি আমার সামনে কেন কথা বলো না? আমাকে বলে যে হ্যাঁ কথা বলি না, বাইরে থেকে কল আসে, মানে বাইরে গিয়ে কথা বলি, তাতে কী হয়েছে, মানে তোমার তো রাগারাগি করার কী আছে? আমি তখন তারে বলতেছি যে রাসেল দেখো আমি সব কিছু ছেড়ে তোমার কাছে আসছি, বাট আমার না এই ব্যাপারগুলো আমি মেনে নিতে পারি না। তো এইভাবে আমাকে বলে যে তুমি ভয় পাও না, আমাকে সে বোঝায়, মানে বিভিন্নভাবে বোঝায়। যাক এইভাবে যেতে যেতে অনেক দিন কাটার পরে একদিন কি করে রাসেল বাইরে যায় বলতে ও কোথায় জানি যায়, মোবাইল ফোনটা ঘরে রেখে যায়। তো ঘরে রেখে যাওয়ার পরে মোবাইলে একটা কল আসে, যখন কল আসে আমি কলটা রিসিভ করার পরে একটা মেয়ে আমাকে আমি সালাম দিই, তখন আমি বলি ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলতেছে যে আপনি কে? আমি বললাম যে আপনি কে? তো আমাকে বলতেছে যে মেয়েটা তার নাম বলে যে তার নাম হেমা। আমি তখন জিজ্ঞেস করি যে হেমা, তখন আমাকে বলতেছে আমি কিন্তু আপনাকে চিনি। আমাকে বলতেছে, আমি বললাম যে আপনি আমাকে চিনেন? তখন আমাকে বলতেছে যে আপনার নাম রুজি না? আমি তখন বলি যে হ্যাঁ আমার নাম রুজি। তো বলতেছে যে আমি কিন্তু আপনাকে চিনি, আমি কিন্তু অনেকবার ওর মুখে আপনার নাম শুনেছিলাম। আমি তখন একটু অবাক হয়ে যায় যে আমার নাম কার মুখে শুনেছিল। আমি তখন জিজ্ঞেস করি যে আপনি কার মুখে আমার নাম শুনেছিলেন? তখন বলে কেন, রাসেলের মুখে। আমি তখন বলি যে রাসেল কি বলেছে? তো বলে যে বললো নাকি আপনি তার অনেক বেশি টেক কেয়ার করেন, আপনি তার একেবারে মায়ের মতো, আপনি তার বড় বোন, এরকম করে আমাকে বলে। আমি তখন তার বলি এক মিনিট মায়ের মতো বড় বোন তোমার কথা বুঝলাম না। তখন মেয়েটা আমাকে বলতেছে না রাসেল বলতেছে যে আপনি তার প্রচুর পরিমাণ টেক কেয়ার করেন। আমি তখন বললাম যে আমি তার কি এটা বলে নাই? তো বলে হ্যাঁ বলছে তো, আপনি তার বড় বোন। আমি তখন তারে বলি যে এটা কি তোমাকে রাসেল বলেছে? আমাকে বলে হ্যাঁ রাসেল তো আমাকে বললো যে আপনি তার বড় বোন। তখন আমি মেয়েটাকে জিজ্ঞেস করি বোন তুমি কিছু মনে করো না, আমি তো তোমার সাথে খুব ক্লোজলি কথা বলতেছি, তুমিও একটা মেয়ে আমিও একটা মেয়ে, তুমি যদি আমাকে একটু বলতা যে রাসেলের সাথে তোমার সম্পর্কটা কী। তখন মেয়েটা আমাকে বলতেছে যে রাসেলের সাথে আমার সম্পর্ক কি এটা আপনি জানেন না? আমি বললাম যে না আমি তো জানি না। পরে আমাকে বলতেছে কেন, আমি তো রাসেলের বউ। আমি তখন বললাম যে রাসেলের বউ। পরে বলে যে ও বলে যে হ্যাঁ কেন আপনি জানেন না? আমি বললাম যে না আমি তো জানি না। তো আমাকে বলে দেখছেন রাসেল আমার সাথে কত মিথ্যে বলে। আমি বলি কি মিথ্যে বলেছে? ও আমাকে বলে যে রাসেল আমাকে বলেছে যে ও আপনি শুধুমাত্র আমাদের এই বিয়ের ব্যাপারটা জানেন, এছাড়া পরিবারের অন্য কেউ জানে না, কারণ আপনি তাকে অনেক ভালোবাসেন, এই জন্য আপনি ব্যাপারগুলো জানেন। আমি তখন তারে বলেছি যে তোমরা বিয়ে করেছো কতদিন হলো? তখনও আমাকে বলতেছে, মেয়েটা বলে যে আজকে অনেক দিন, প্রায় 1.5 বছরের মতো আমার বিয়ে হয়েছে। রাসেলের সাথে আমার বিয়ে হয়েছে 8 মাসের মতো, কিন্তু এই মেয়েটার বিয়ে হয়েছে 1.5 বছর, তার আমার আগে তাদের বিয়ে হয়েছে। আমি তখন মেয়েটাকে জিজ্ঞেস করি যে বোন তুমি এই কথাগুলো কি বলতেছো? আমাকে বলে যে হ্যাঁ আমি এগুলো ঠিকই তো বলতেছি। আমি বলি তাহলে 1.5 বছর ধরে তোমার বিয়ে হয়েছে, তুমি কেন রাসেলের বাড়িতে কেন আসতেছো না? তো মেয়েটা আমাকে বলতেছিল রাসেল আমাকে বলতেছে যে ওর পারিবারিক অবস্থা খুব ভালো না, এটা চাকরির জন্য ওয়েট করতেছে, অ্যান্ড একটা চাকরি হলে ও আমাকে নিয়ে আসবে, এরকম করে আমাকে মেয়েটা তাকে বলতেছিল। আমি তখন তারে বলতেছিলাম যে তুমি কি কথাগুলো আমাকে ট্রু বলতেছ? মেয়েটা আমাকে বলে যে আমি আপনাকে একদম সত্যি বলতেছি। আমি তখন প্রচুর পরিমাণ কান্না করি, কান্নায় করতে করতে আমি তখন একরকম ভেঙে পড়ি। আমি তখন ও রাসেল বাসায় আসার পর আমাকে জিজ্ঞেস করে যে আমি ওর সাথে কোনো কথা বলি না, আমি ব্যাগ টেক বাঁধতেছি, আমি চলে যাব, আমি থাকবো না। তখন রাসেল এসে বলতেছে যে ওর নাকি একটা চাকরি হয়েছে। আমাকে এসে বলতেছে যে আমার একটা ভালো চাকরি হয়েছে, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি হয়েছে, এটা বলতেছে আমাকে যে সিভি জমা দিয়েছিলাম, আজকে আমার চাকরি হয়েছে, তো খুব খুশি। আমি তখন ব্যাগ টেক বাঁধতেছি, আমি চলে যাবো। আমাকে বলে যে তুমি কোথায় যাও? আমি তখন বলতেছিলাম যে আমি আর এখানে থাকবো না, আমি আমার বাড়িতে চলে যাব। আমাকে বলে কেন চলে যাবো? আমি তখন সহ্য করতে পারতেছি না। আমাকে বারবার জিজ্ঞেস করতেছে কেন চলে যাবা, কেন চলে যাবা বলতে ও আমার ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকে, আমাকে যেতে দেয় না। আমি বলি যে আমাকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। যখন ভালোবাসি কথাটা বলে তখন আমি সহ্য করতে পারি না। আমি তখন তার গালে খুব কষে একটা থাপ্পড় মারি। থাপ্পড় দেওয়ার পরে ও তখন নিচের দিকে তাকায় থাকে, নিচের দিকে ও মাথাটা নত করে থাকে। আমি তখন তাকে খুব দুঃখ করে বলি যে আমি তোমাকে এত ভালোবাসছিলাম, আমি তোমার মুখের দিকে তাকিয়ে সারা পৃথিবীকে ভুলে গেছিলাম, আমার নানু, আমার মামা, সবাইকে ভুলে আমি তোমার হাতটা ধরে চলে আসছিলাম, কিন্তু তুমি আমাকে এভাবে ঠকাইলা। তুমি একটা বিবাহিত ছেলে হইয়া আমার সাথে এই কাজগুলো কেন করলা? তখন সে আমাকে বলতেছে যে বিবাহিত আমি তখন বলতেছিলাম যে একটু আগে তোমার বউ হেমা আমাকে কল দিয়েছিল। এটা বলার পর ওর কোনো কথা বলে না, আমার কোনো কথা বলে। আমি তখন ব্যাগটা নিয়ে বাসা থেকে বেরিয়ে যাই। বাট আমি চিন্তা করতে থাকি যে আমি কোথায় যাব, কারণ নানু বাড়িতে তো যাওয়ার কোনো স্কোপ নেই, আমি নানু বাড়িতে মুখ দেখাতে পারবো না। তখন আমার একটা বান্ধবী থাকে, আমি আমার ওই বান্ধবী বাসায় চলে যাই।
আমার বান্ধবীর বাসায় যাই। অ্যান্ড আমার বান্ধবীর বাসাটা ঢাকাতেই থাকে। আমার একটা বান্ধবী, তো ওর বাসায় যাই। ওর বাসায় যাওয়ার পরে ও আমাকে রাখে, ও আমাকে বলে যে কী হয়েছে, আমি ওর কাছে কোনো কিছু বলি না। তো এভাবে আমি তখন মানে প্রচুর ভেঙে পড়ি। রাতটা কেটে যায়, পরের দিন কেটে যায়, মানে রাত কাটে, পরের দিন কাটে। পরের দিনের বিকেলবেলা রাসেল তখন আমাকে আবার কল, মানে আমার নাম্বারও কিন্তু প্রচুর কল দিচ্ছে, আমি ধরি না। বাট ওই সময় দেখতেছি যে একসাথে আমাকে 61টা কল দিছে। তখন আমি কলটা রিসিভ করা আমাকে বলতেছি তুমি কোথায়। আমি বলতেছি যে আমি কোথায় কেন, আমাকে বলতেছে তুমি কোথায়, তুমি বলো। আমি তখন তারে বলতেছি যে আমি বলবো না। ও আমাকে বলে প্লিজ তুমি কোথায়, খালি একটাবার আমাকে বলো। তখন আমি বলি যে আমি আমার বান্ধবীর বাসায়। তো বলে যে কোন বান্ধবী, যখন নাম বলি ও জাস্ট কিছুক্ষণের মধ্যে ওখানে চলে আসে। আইসা আমাকে বলতেছে যে মানে ওর সাথে একটা মেয়ে আছে। তো মেয়ে আসে পরে আমি তখন মানে আমি বুঝতে পারতেছিলাম না। তখন আমি ওকে বলতেছিলাম যে এটাকে, ড্রয়িং রুমে বসে ও আমার বান্ধবী, তারপরে হচ্ছে ওর পাশের মেয়েটা, তারপর আমাকে সবাই একসাথে বসার পর আমার বান্ধবী তখন ও আমার বান্ধবীকে বলতেছিল যে এই মেয়েটার নাম হচ্ছে হেমা, ও আমার ক্লাসমেট, আমরা একসাথে হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার এই বান্ধবীটা প্রচুর পরিমাণ দুষ্ট। আমার এই বান্ধবীটা মানে রুজিকে পরীক্ষা করার জন্য, যে রুজি আমাকে কতটা ভালোবাসে, পরীক্ষা করার জন্য আমার এই বান্ধবীটা রুজিকে বলেছিল যে সে নাকি আমার বউ, এটা বলেছিল। তখন আমি বলি যে আমি তখন নিচের দিকে তাকে আমি বলি যে সত্যি, বলে তখন মানে ওই মেয়েটা হাসি বলতেছিল যে হ্যাঁ সত্যি তো, আপনি কেমন ভালোবাসেন, আপনার ভালোবাসাকে আমি একটু টেস্ট করলাম। আমার তখন বিশ্বাস হচ্ছে না যে আমি এই মেয়েটার সাথে ফোনে কথা বলেছিলাম। একটা পর্যায়ে আমি করি কি, আমি তখন মেয়েটার নাম্বারে কল দিই, মানে কালকে যে নাম্বার থেকে কল আসছিল আমি তো নাম্বারটা লিখে রাখছি একটা কাগজের ভিতরে, ওর নাম্বারে যে নাম্বারে কল দিয়েছিল। তখন আমি আমার মোবাইল বের করে যখন নাম্বারটাতে কল দিই, মেয়ে কলটা রিসিভ করে আমি তখনও কনফিউজড। আমি এটাকে বলি যে তুমি পাশের রুমে যাও, তো আমি তোর সাথে একটু কথা বললে আমি একটু ক্লিয়ার হয়ে যাবো। তখন ও পাশের রুমে যায়। পাশের রুমে যাওয়ার পর মেয়েটার সাথে কথা বলে আমি দেখতে পারি হ্যাঁ সেম কণ্ঠ, একেবারে সেম বয়স। তখন আমি মেয়েটা আসার পরে মেয়েটার গালে খুব কষে একটা থাপ্পড় মেরে বলি যে এই কাজগুলো আর কোনোদিনও করবা না, কারণ তুমি হয়তো দুষ্টমি করছিলা বা মজা করছিলা, কিন্তু এটা একটা সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা। মেয়েটা তখন প্রচুর কান্না করে মেয়েটা তখন বেরিয়ে যায়। রাসেল তখন আমাকে বলতেছে যে থাপ্পড় মারি এটা কি ঠিক করলাম? আমি বলি কেন ঠিক করবো না, তোমার বান্ধবীর এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই। তখন রাসেল আমাকে বলে পাগলামি করো না, ঘরে চলো। তো তখন রাসেল আমাকে আবার ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে যাওয়ার পর আমি চিন্তা করতেছিলাম, আমার খুবই খারাপ লাগতেছে। তখন আমার নানু অসুস্থ হয়ে যায় হঠাৎ করে, নানুর অবস্থা খুব খারাপ। আমার মামা তো বোন বলতেছে নানু নাকি বাঁচবে না, মানে নানুকে হসপিটাল আইসিইউতে ভর্তি করে রাখা হয়েছিল। তখন আমি কী করি, আমি রাসেলকে বলি যে আমি চলে যাব, মানে আমি নানু বাড়িতে যাবো, আমার নানুকে দেখবো। রাসেল আমাকে বলে যে তোমার মামারা তো তোমাকে আর আসতে দিবে না। আমি বলি আমার বিয়ে হয়ে গেছে, ওরা আমাকে আটকে রেখে কী করবে। তখন আমি কী করি, ওই ঢাকা থেকে তখন আমি রাজশাহীতে আবার আসার পর আমার নানু বাড়িতে যাওয়ার পর আমি মানে আমার নানুর অবস্থা খুব খারাপ। তখন নানু আমার হাত ধরে বলে যে বোন তুই যাইস না এরকম করে আমার মানে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে। তখন কিন্তু যখন রিকোয়েস্ট করে আমি রাসেলকে বলি যে রাসেল এই ঘটনা, আমার নানু তো আমাকে যেতে দিচ্ছে না। তখন ও বলে যে তাহলে কয়েকটা দিন থাকো। অ্যান্ড কয়েকটা দিন থাকার পরেই আমি বুঝতে পারি যে আমি বাচ্চা কনসেপ্ট করি। আর ডাক্তারের কাছে যাওয়ার পর আমি বুঝতে পারি যে আমার বাচ্চা। তখন আমি রাসেলকে ফোন করে বলি যে রাসেল এই ঘটনা। তখন রাসেল আমাকে বলে যে ঠিক আছে, তাহলে তোমার আর ফিরে আসার দরকার নাই, তুমি এখানে না এসে তুমি ওইখানেই থাকো, কারণ তোমার নানুকে তুমি টেক কেয়ার করো না। তারপর তোমার যেহেতু বাবু হবে, সুতরাং সবাই তোমাকে দেখাশোনা করবে। ঢাকাতে আসলে কে বা তোমাকে দেখবে, আমি তো ঢাকাতে চাকরি করতেছি, আমি তো আর তোমাকে ওভাবে দেখতে পারবো না। তখন কিন্তু রাসেল চাকরি করে। এরপরে আমি আমার নানু বাড়িতে থাকতেছি। যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই চলতেছে। তো এরই মাঝে রাসেল আমাকে মাঝে মাঝে ফোন করে ও মাঝে মাঝে আমাকে ভিডিও কল দেয়, ভিডিও কল দিয়ে আমাকে বিভিন্ন রকমের নোংরা কথাবার্তা বলে। এবং ও যেহেতু আমার স্বামী, ওর মন রক্ষাতে আমি সব রকমের ও যা বলে আমি সব কিছু ওর সাথে করি। যেহেতু আমার স্বামী, আমি চিন্তা করি যে আমি যদি ওর সাথে এই কাজগুলো না করি ভিডিও কলের মাধ্যমে, তাহলে হয়তো অন্য কোনো মেয়ের দিকে চলে যেতে পারে বা অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হতে পারে। তো এই জন্য ও যেটা বলে আমার সাথে ভিডিও কলে এগুলো করি। বাট করার পর কিছুদিন এভাবে মোটামুটি ভালোই চলতে থাকে। তো ভালো চলতে থাকে বলতে প্রায় 18-20 দিনের মতো এভাবে কেটে যাওয়ার পরে রাসেল মাঝে মাঝে আমার নানু বাড়িতে আসার পর আমার মামার ওর সাথে কথা বলে না, কিন্তু ও থাকে আমার সাথে, একদিন 2 দিন থাকে, তারপর ও আবার যায়। এভাবে যেতে প্রায় 3-4 মাসের মতো কাটে। তখন এরই মাঝে হচ্ছে আমার বাবু হয়, আমার একটা মেয়ে সন্তান হয়। তখন রাসেলও আসে। তারপরে রাসেলের পরিবার থেকে কিন্তু কেউ আসে না এখনও, আমি জানি না ওদের পরিবার থেকে মানুষগুলো কেন আসে না। তো রাসেল আইসা আমার মেয়ের সাথে প্রায় 20-25 দিনের মতো থাকার পরও ও আবারও চাকরি করতে ঢাকাতে চলে যায়। আমাকে বলে যে মেয়েটা যদি একটু বড় হয় তাহলে তুমিও ঢাকাতে চলে আসো, কারণ আমার রান্না বান্না করতে, আমার এগুলো করতে প্রচুর পরিমাণ কষ্ট হয়।
যাই হোক, এভাবে যেতে যেতে কিছুদিন কাটে, বাট কিছুদিন কাটার পর আমার মোবাইলে একটা কল আসে, আবারও একটা কল আসে। আমি কলটা রিসিভ করি, তখন আমাকে বলতেছে যে মানে ভাবি আমাকে চিনতে পারছেন, আমি হেমা। আমি তখন বলতেছিলাম যে তুমি হেমা, পরে বলতেছে হ্যাঁ আমি হেমা। আমি বলতেছি যে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ হেমা, কী খবর, ভালো আছো? পরে বলতে আমি বলতেছি যে দেখো তুমি রাগ করো না, সেদিন আমি তোমার সাথে একটু খারাপ ব্যবহার করছি। আমাকে বলতেছে না না আমি রাগ করিনি আপনার সাথে, আপনি খারাপ ব্যবহার করতেই পারেন, যেহেতু আপনি খারাপ ব্যবহার করছেন এটা নিয়ে আপনার সাথে আমি রাগারাগি করি নাই। আমি তখন বলতেছি তুমি ভালো আছো, তুমি আমাদের বাসায় আসো, বা আমি তোকে বলি। তখন মেয়েটা আমাকে বলতেছে যে মানে ভাবি আপনার সাথে আমার কিছু গোপন কথা আছে। আমি তখন তারে বলি যে গোপন কথা, হ্যাঁ গোপন কী কথা বলো। তখন আমাকে বলতেছে যে আমি আপনার সাথে একটু দেখা করব। আমি বলতেছি যে দেখা করবো, আমি তো রাজশাহীতে থাকি। মেয়েটাকে বলি, তো মেয়েটা বলে আমি তো ঢাকাতে থাকি, আপনি যদি বলেন আমি রাজশাহীতে এসে আপনার সাথে দেখা করব। তখন আমি বলি যে ঠিক আছে, তুমি যদি রাজশাহীতে এসে আমার সাথে দেখা করতে পারো তাহলে রাজশাহীতে আসো। এরপর মেয়েটা আমাকে বলতেছে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি আপনার সাথে দেখা করার আগ পর্যন্ত আপনি কিন্তু মানে রাসেলকে কিছুই বলতে পারবেন না প্লিজ। আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, কাউকে কিছু বলবো না। এরপর মেয়েটা করে কি যে মেয়েটা আমার সাথে দেখা করার জন্য আসে, আমার সাথে দেখা করার জন্য রাজশাহীতে আসে, আইসা আমার সাথে রাজশাহীতে মানে আমার বাড়িতে না আইসা বাইরে আমার সাথে দেখা করে। দেখা করার পরে মেয়েটা আমার পা ধরে প্রচুর পরিমাণ কান্নাকাটি করতে থাকে। আমি তখন বুঝতে পারিনি আমার পা ধরে কান্না কেন করতেছে। আমি তারা বলতেছি যে তখনও কিন্তু আমার মেয়েটা আমার কোলে। আমি তখন বলতেছি যে আপনি আমার পা ধরে তুমি আমার পা ধরে কান্নাকাটি কেন করতেছো, কী হয়েছে তুমি আমাকে বলো, কান্নাকাটি না করে সব কিছু স্ট্রেট বলো। তখন বলতেছে যে ভাবি আমি আপনার কাছে একটা কথা লুকাইছি, বিপদে পড়ে আমার আসলে উপায় ছিল না, আমি বিপদে পড়ে এই কাজটা করছি, আপনি আমাকে মাফ করে দেন। আমি তারে বলি যে বোন রে মাফ করে দিছি তোমাকে আমি সেদিনে। তো ও আমাকে বলে যে ভাবি আমি সেদিন আপনার মোকাবিলায় রাসেলের সামনে যা বলেছিলাম সবই মিথ্যে ছিল। আমি তখন বলি যে সবই মিথ্যে ছিল তখন আমাকে বলতেছে যে আমি আপনার জীবনটা নষ্ট করতে চাই না, তাই আপনার কাছে আসছি, দৌড়ে আসছি। আমি আপনাকে আমার এটা বলে মেয়ে তার ব্যাগ থেকে একটা কাবিননামা বের করে আমাকে কাবিননামাটা দেয় যে দেখেন আমার রাসেলের সাথে বিয়ে হয়েছে, এটা হচ্ছে আমার কাবিন। আমি তখন মেয়েটাকে বলতেছিলাম তুমি না রাসেলের সামনে বলছিলা যে তুমি তার ফ্রেন্ড, তুমি আমার সাথে দুষ্টমি করছো, আমাকে টেস্ট করছো, এটা না বলছিলা। তখন মেয়েটা আমাকে বলতেছে ভাবি আমি বিপদে পড়ে বলছে, আমি এখনও প্রচুর বিপদে আছে, আমি যে কোনো সময় সুইসাইড করতে পারি। আমি তখন তারা বলতেছি কেন সুইসাইড কেন করবা। তখন মেয়েটা আমাকে বলতেছে যে দেখো দেখেন আমার এই ঘটনা, ও আমাকে বিয়ে করছে অ্যান্ড বিয়ের পরে ওর সাথে আমার অনেক শারীরিক সম্পর্ক হয়েছে অ্যান্ড শারীরিক সম্পর্কের ভিডিওগুলো ওর কাছে আছে, ওইগুলো ভিডিও করছে, ভিডিওগুলো ওর কাছে আছে। আপনি যেদিন বাসা থেকে আপনি যেদিন বাসা থেকে বেরিয়ে চলে আসছিলেন, ও আমার কাছে গেছে, আমাকে ভিডিওগুলো দেখাইছে, আমাকে বলেছে আমার বউয়ের কাছে যাবা, আমার বউয়ের কাছে গিয়ে আমার বউকে কনভেস্ট করবা, আর আমি আমার বউকে ডিভোর্স করে তোমাকে কথা দিতে আছি, আমি আমার বউকে কিছুদিনের ভিতরে ডিভোর্স করে আমি তোমাকে বিয়ে করবো, তালাক দিয়ে তোমাকে বিয়ে করবো, অ্যান্ড তুমি শুধু আমার বউয়ের সাথে গিয়ে এই জিনিসটা মীমাংসা করবা। যদি তুমি মীমাংসা না করো তাহলে তোমার যে ছবি ভিডিওগুলো আমার কাছে আছে এগুলো আমি ইন্টারনেটে ছেড়ে দিব। তো আমি তখন ওর কথা আবারও বিশ্বাস করলাম যে ঠিক আছে, আমাকে তো বলছে যে কিছুদিন পর আপনাকে ছিল আমাকে বিয়ে করবে, অ্যান্ড ওর কাছে যেহেতু ভিডিও আছে ওই ভয়ে আমি কী করলাম সেদিন ও যা যা শিখিয়ে দিয়েছে আমি তাই আপনাকে বলছিলাম। কিন্তু দেখেন আমি এখন যেটা জানতেছি যে ও তো আমাকে বিয়ে করা থাক দূরের কথা, এখনও অন্য আরও একটা মেয়ের সাথে রিলেশন করতেছে, এবং সেই ডকুমেন্টগুলো মেয়েটা আমাকে দেখায়, ওই মেয়ের সাথে তার ছবি বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আমাকে দেখায়। আমি তখন তাকে বলি যে তুমি এগুলো কীভাবে পাইলা। মেয়েটা আমাকে বলতেছে যে হেমা আমাকে বলতেছে আমি রাসেলের মোবাইলের আইপি ট্র্যাক করছি, আইপি ট্র্যাক করে আমি আইপির মাধ্যমে আমার একটা বন্ধুকে দিয়ে আমি রাসেলের মোবাইলের যত ইনফরমেশান আছে সব কিছু আমি বের করতে পারি। তখন রাসেল এখন কার সাথে কথা বলে এটাও মেয়েটা আমাকে দেখাইলো। তো আমি তখন অবাক হয়ে গেলাম, আমি তখন প্রচণ্ড রকম কান্না করে মেয়েটাকে বলি যে বোন তুমি আমার চোখটা খুলে দিয়েছো, তুমি মন খারাপ করো না। আমি তখন মেয়েটাকে বলি যে আল্লাহ তোমাকে সহায় করবে। আমি তখন বাসায় এসে প্রচুর পরিমাণ কান্না করতে থাকি, এতটা কান্না করি যে আমি কান্নায় ভেঙে পড়ি। আমি তখন আমার মামাতো বোনটা আমাকে বোঝাচ্ছে আপু চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আমি আমার মামাতো বোনকে বলি যে কোনো কিছুই ঠিক হবে না, আমার জীবনটা শেষ হয়ে গেল। তখন এভাবে কান্নাকাটি করতে করতে আমি খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, রাসেলের সাথেও কথা বলি না। রাসেল আমার নানু বাড়িতে আসো, আমি ওর সাথে কথা বলি না, আমি ওকে কোনো কিছুই বলি না, কারণ আমি বলি যে যদি মেয়েটার কথা বলে দিই, যদি সে মেয়েটার ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়, এই ভয়ে আমি তখন মেয়েটার কথাও তার কাছে বলি না। এভাবে কাটতে কাটতে অনেক দিন কেটে যায়। এতে আমার মেয়েটাও একটু একটু করে বড় হয়। তখন আমার মামাতো বোন আমাকে বলতেছিল যে আপু যা করছো তা তো করছো, এখন এগুলো সব বাদ দাও, এগুলো সব বাদ দিয়ে তুমি ওকে ছেড়ে দাও, এমন একটা ছেলের সাথে না থাকে তুমি তাকে তালাক করে দাও, তাকে ডিভোর্স করে তুমি আমার মামাতো ভাইকে বিয়ে করো, আমার যে সুমন ভাইকে বিয়ে করো। আমি তখন তারে বলি যে সুমনকে আমাকে এখন আর বিয়ে করবে, আমি বিয়ে করছি, আমার বাচ্চা আছে। তখন আমাকে বলে যে সুমন ভাই তোমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে, তুমি যদি এখনও সুমন ভাইকে বিয়ে করতে চাও সুমন ভাই কিন্তু তোমাকে বিয়ে করবে।
আমি তখন তারে বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে সুমন ভাই যেহেতু আমাকে মানে সুমন যদি বিয়ে করে তাহলে আমার কোনো আপত্তি নাই, তাহলে তুই পারিবারিকভাবে কথা বল। তখন আমার মামাতো বোন কী করে, আমার নানুর সাথে আবারও কথা বলে, আমার বড় মামার সাথে কথা বলে। তারা যেহেতু রাজি হচ্ছিল না, মানে তারা রাজি হচ্ছে না, একটা পর্যায়ে অনেক কিছু হওয়ার পরে তারা রাজি হয়। রাজি হওয়ার পর আমি কী করি, কোর্টের মাধ্যমে সুমনকে মানে ডিভোর্স করে দেই। ডিভোর্স করে আমি আমার মামাতো বোনকে মানে মামাতো ভাইকে বিয়ে হওয়ার পরে আমি আমার মামাতো ভাইয়ের সাথে থাকতে সুমন একদিন আমাদের বাড়িতে আসে। আসার পরে আমার মামাতো ভাই আমার মামা মিলে তাকে প্রচুর মারে, মেরে ধরে তাকে হচ্ছে আমার ডিভোর্সের কাগজটা তাকে দিয়ে তাকে বের করে দেয়। অ্যান্ড বের করে দিলে সে চলে যায়। অ্যান্ড গিয়ে সে আমাকে ফোন করে আমাকে বলে যে আমার মেয়েটাকে দিয়ে দাও। আমি বলি যে না, আমি তোমার মেয়েকে কেন দিব, তুমি তো বিভিন্ন মেয়ে তোমার কাছে আছে, আমি তোমাকে আমার মেয়ে দিব না। এটা বলে আমি মানে যখন প্রচুর কান্নাকাটি করি, ও কান্নাকাটি করে, আমি তখন মন খারাপ করে, আমারও কান্না চলে আসে, আমি তখন ফোনটা কেটে দিই। অ্যান্ড 3 দিন পরও আমাকে আবারও কল দিয়ে বলে যে তুমি আমাকে 10 লাখ টাকা দাও। আমি বলি যে 10 লাখ টাকা মানে তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে বলে 10 লাখ টাকা আমার লাগবে, তুমি কি দিবা না? আমি বললাম যে না, আমি তোমাকে 10 লাখ টাকা দিব না। তখন ও সাথে সাথে কী করে, আমার মোবাইলে একটা ভিডিও পাঠায়। মানে ভিডিও পাঠানোর পর আমি যখন ভিডিওটা দেখি, আমি তখন আসমান থেকে পড়ি বলতে ভিডিওর ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে আমি আমার নানু বাড়িতে আসার পর থেকে ওর সাথে যে আমার ভিডিও কলে যে কথা হয়েছে, ও এগুলো রেকর্ড করে রাখছে, স্ক্যান রেকর্ড করে রাখছে। এবং তার চেয়েও দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি যে ওর সাথে ঢাকাতে যে বাসায় ছিলাম, সে বাসাও রাতের বেলায় গোপন ক্যামেরা ফিট করে রেখেছিল। আমাদের স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয়েছিল, এগুলো গোপন ক্যামেরায় দ্বারা একদম সুন্দরভাবে এইচডি রেকর্ড করা, এবং ওর সাথে আমার ভিডিও কলে যা হয়েছে তাও এইচডি রেকর্ড করে রেখেছে। আমি তখন প্রচুর পরিমাণ কান্না করে বলি যে রাসেল, আমি তো তোমাকে বিয়ে করছি, তুমি আমার স্বামী। তখন ও আমাকে বলতেছে যে স্বামী, কিসের স্বামী? আমি যদি তোর স্বামী হইতাম তাহলে কি তুই পারতি যে আমাকে রাইখা আমাকে তালাক দিয়ে আমাকে না বলে আরেকটা লোককে বিয়ে করে ফেলতে? আমি তখন তাকে বলছিলাম যে আমি তোমাকে 10 লাখ টাকা দিব, তুমি ভিডিওগুলো ডিলিট করে ফেলো। ও আমাকে বলে যে আমি আমার মায়ের কসম করে বলতেছি ভিডিও ডিলিট করে দেবো, তুমি যদি আমাকে 10 লাখ টাকা দাও। আমি কোনো কথা না বলে আমার কাছে যে টাকা ছিল আমার মামাতো বোনের কাছ থেকে অন্য জায়গা থেকে টাকা কালেকশন করে আমাকে 10 লাখ টাকা দিই। দেওয়ার পরে তখনও আলহামদুলিল্লাহ ওর কোনো কথা বলে না, ও ওর মতো করে থাকে। এভাবে যেতে যেতে আমি আমার সংসারের ভিতরে আমার স্বামীর সাথে থাকি। তখন আমি আবারও বাচ্চা কনসেপ্ট করি, আমার মামাতো ভাইয়ের বাচ্চা আমি কনসেপ্ট করি, ও তো আমার স্বামী সুমনের বাচ্চা কনসেপ্ট করি। অ্যান্ড বাচ্চা কনসেপ্ট করার পর এই খবরটা মানে তখন হচ্ছে রাসেলের কানে আবার হচ্ছে। রাসেলের কানে যাওয়ার পর রাসেল আমাকে আবারও কল দেয়, এটা কয়েক মাস পরে কল দিয়ে আমাকে বলতেছে যে তোমার তো বাবু হবে, আমার মেয়েটাকে আমাকে দিয়ে দাও। আমি তখন বলেছি ঠিক আছে, তোমার যদি খুব ইচ্ছা হয় তুমি তোমার মেয়েটাকে নিয়ে যাও, কারণ ও যেহেতু এতই পাগলামি করতেছে, মেয়ে যদি ভালো থাকে ওর কাছে, আর ও তো এখনো বিয়ে করে না। ও আমাকে বলেছে ওর মায়ের কাছে নাকি দিয়ে রাখবে। তখন আমি বললাম যে নিয়ে যাও। পরে আমাকে বলতেছে যে মেয়ের দেখাশোনা করার জন্য, মানে মেয়ে তুমি তো এটা তোমার মেয়ে। আমি বলতেছি হ্যাঁ আমার মেয়ে। পরে বলতেছে তোমার মেয়ে যেহেতু, তাহলে তোমার মানে বাপের যে সম্পদ আছে সেই সম্পদের মালিক তো তোমার মেয়ে, তাই না? আমি তখন বলি যে মানে এটা কেমন কথা বলতেছো? ও আমাকে বলতেছে তুমি তোমার বাপের কাছ থেকে যেই সম্পদ পাইছো সেই সম্পদটা তোমার মেয়ের নামে লিখে দাও। আমি তখন বলতেছি আমার দুধের মেয়ে, ওর নামে আমি কিসের সম্পদ লিখে দিব? আমাকে বলতেছে ওর নামে সম্পদ না লিখে দিলে ওর বাপের নামে লিখে দাও, আমি বড় আমার মেয়েটাকে আমি তখন লালন পালন করব। আমি তখন তারে বলতেছি তোমার কথা আমি ক্লিয়ার বুঝতেছি না, আমাকে একটু ক্লিয়ার করে বলো। ও আমাকে তখন বলতেছে যে খুব মানে তোমাদের এখানে যেই জায়গা আছে, রাজশাহীতে যেই জায়গাটা আছে, যে মার্কেটটা তোমাদের আছে, ওই মার্কেটটা তুমি আমার নামে লিখে দিবা, মার্কেটটা আমার নামে লিখে দেবা, আর আমার মেয়েটাকে আমাকে দিয়ে দিবা। আমি তখন তারে বলি তুমি কি পাগল হয়ে গেছো, এগুলো তুমি কি বলতেছো? আমাকে বলে যে যদি লিখে না দাও, তোমার মেয়েটা আমাকে দিয়ে না দাও, তাহলে আমি তোমাকে আবারও সেই পুরনো ধমকি ও ইন্টারনেটে দিয়ে দিবে, ফেসবুকে দিয়ে দিবে। আমি তারে বলি তুমি না তোমার মায়ের কসম করে বলছিলে এগুলো তুমি ডিলিট করে দিছো? তখনও একটা অট্ট হাসি দেওয়া বলে যে আমি কোনো কিছুই ডিলিট করি না, আমার কাছে সব কিছুই আছে। এবং তখন সে সেম ভিডিওগুলো আমার মোবাইলে আবারও পাঠায়। আমি তখন বুঝতে পারতেছিলাম আমি কী করবো। আমার মামাতো বোনের সাথে যখন ব্যাপারগুলো নিয়ে আলাপ করি, আমার মামাতো বোন আমাকে বলে যে বড় আপু তুমি ওর পাল্লায় পড়ো না, আমাকে বারবার বুঝায়। কিন্তু আমি চিন্তা করতেছিলাম এই ভিডিওগুলো যদি ইন্টারনেটে চলে যায়, আমি এই দুনিয়াতে মুখ দেখাতে পারবো না। আমি তখন চোখ বন্ধ করে চিন্তা করতেছি আমি আমার বাবাকে হারালাম, আমার মাকে হারালাম, এই দুনিয়াতে তো আমার কেউ নাই। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে আমি বুকে নিয়ে সুমনের সংসারটা করে আমি বাকি জীবনটা কাটাই দিব। আমি তখন তারে বলতেছি যে আমি তোমাকে সব কিছু লিখে দেবো, কিন্তু একটা শর্তে, তুমি আমার সামনে এসে সব কিছু ডিলিট করবা এবং কোরআন শরীফ মাথায় নিবা। কোরআন শরীফ মাথায় নিয়ে তুমি যদি আমার সামনে এগুলো ডিলিট করো, তাহলে আমি তোমার নামে আমাদের মার্কেটটা লিখে দেবো। তখন আমি সব কিছু ভুলে গেলাম যে কোটি টাকার সম্পদ আমি তাকে দিয়ে দেবো। অ্যান্ড দিয়ে দেওয়ার জন্য আমার মামাতো বোন আমাকে নিষেধ করে। তারপর আমি আমার মামাতো বোনকে বলি যে না, আমি ওকে সম্পদ লিখে দিব। এটা বলার পর ওকে একদিন আসতে বলি, আর রাজশাহীতে আসতে বলি। আসার পরে আমি তখন যাই, কোর্টে যাই যে ওর নামে আমি এগুলো লিখে দিব। অ্যান্ড ওই ব্যাপারটা কী করে, আমার মামাতো বোন তখন আমার মামাকে, আমার স্বামী যেই ছিল সুমনকে, তারপরে আমার নানুকে, সবাইকে বলে দেয়। বলে দেওয়ার পরে তারা কী করে কোর্টে গিয়ে আমাকে
আটকায়, আমাকেও আটকায়, ওই মানে রাসেলকেও আটকায়। আটকানোর পরে ওরা রাসেলকে তখন ওখানে কত মারামারি, এমন মারে ও রক্ত বের করে ফেলে। মাইরা তারা থানাতে ফোন করে রাসেলকে পুলিশে ধরাই দেয়। অ্যান্ড রাসেলের কাছ থেকে পুলিশ মোবাইল ফোনটা নিয়ে যাওয়ার মোবাইলে যত কিছু ছিল সব ডিলিট করে ওকে নিয়ে মানে ওকে পুলিশ থানাতে নিয়ে যাওয়ার পর আমার নানু আমাকে বুঝায় যে তুই কেনই এত বড় একটা ভুল করতে গেলি। আমি তখন অনেক বলি যে নানু আমার তো এছাড়া আর কোনো রাস্তা ছিল না, আমি কী করবো। যাক, একটা পর্যায়ে প্রায় 3 মাসের মতো রাসেলের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, আমি সুমনের সংসার করতেছি, আমি আমার নানু বাড়িতে বেশ ভালোই আছি। বাট 3 মাস পরে রাসেল আবার থানা থেকে বের হয়ে কীভাবে জানি আমার নাম্বার আবারও কানেকশন করে আমাকে আবারও কল দেয়। অ্যান্ড আমাকে এবার কল দিয়ে বলতেছে যে তোরা আমি অনেক ভালো মনে করছিলাম কিন্তু তুই আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস, তোরা আমি ভালো থাকতে দিব না, এটা বলে ও ফোনটা কেটে দেয়। অ্যান্ড কেটে দেওয়ার পরে কয়েকদিন পরে মানে 8-10 দিন পরে আমি একদিন কী করি, আমাদের এখানে যে মার্কেট আছে আমাদের মার্কেটে আমি যাই, একটা কাপড়ের দোকান আছে কাপড় কেনার জন্য। কাপড়ের দোকানে যাওয়ার পরে কাপড়ের দোকানদারের ওইখানে যে ওই ছেলেটা আমার দিকে তাকে হাসে, মানে প্রচুর পরিমাণ হাসে আমাকে বলতে মানে হাসাহাসি করে। তো দোকানের যিনি মালিক ছিল উনি একটু বয়স্ক ছিল, ওনার নাম ছিল খায়রুল ভাই, উনি একটু বয়স্ক মানুষ। আমি ওনাকে খায়রুল ভাই বলে ডাকি, দোকানটা ওনার কাছে ভাড়া দিছি। তো খায়রুল ভাই তখন মানে ছেলেটাকে বলতে হাসিস কেন, তখন ছেলেটা খায়রুল ভাইয়ের সাথে মানে ইয়াং বয়সী একটা ছেলে খায়রুল ভাইয়ের সাথে কী কথা বলার পরে আমি 2টা ড্রেস কিনে বেরোয় যায়। তখন খায়রুল ভাই আমাকে ডাকে আমাকে বলে যে মা তোমার সাথে একটু কথা বলি, তোমার তো আব্বাকে আমি খুব ভালো করে চিনতাম, তোমার আব্বা তো মারা গেছে, আচ্ছা আমি তোমাকে একটু কথা বলি, তুমি একটু পাশে আসো। উনি আমাকে একটু পাশে ডাইকা নেয়। আমি যদি ওনাকে খায়রুল ভাই বলে ডাকি, বাট উনি আমাকে কোনো সময় মানে যেভাবে পারো ওভাবে উনি সম্বোধন করে, যেহেতু রক্তের কোনো সম্পর্ক নাই। তো উনি আমাকে ডাইকা পাশে নিয়ে বলতেছে আচ্ছা তুমি কি কোনো ছেলের সাথে কোনো খারাপ কাজ করছিলে, এভাবে আমাকে বলে। আমি তখন বলি যে না, আমি কোনো ছেলের সাথে এগুলো কী বলতেছেন, খারাপ কাজ কেন করব। পরে বলতেছে যে না, আমার দোকানে যে কর্মচারীটা আছে ওর মোবাইলে তোমার একটা ভিডিও দেখলাম। আমি তখন বলতেছি কিসের ভিডিও, আমাকে বলে যে কিসের ভিডিও, মানে তুমি যদি আমি তোমাকে কীভাবে বলবো। তখন উনি ওই ছেলের মোবাইলটা আমার হাতে দিয়ে বলতেছে যে ভিডিওগুলো একটু দেখো, তুমি এটা তুমি কিনা তুমি একটু দেখো, আমার কাছে মনে হয় না যে এটা তুমি। তখন আমি ভিডিওটা হাতে নিয়ে দেখতে পাই যে হ্যাঁ, রাসেলের সাথে আমার যা হয়েছে সব ভিডিও ইন্টারনেটে ছড়াই গেছে। আমি তখন রাসেলের নাম্বারে কল দিই, রাসেলের নাম্বারটা বন্ধ, আমি ওরা আর কল দিয়ে পাই না। মানে তখন আর আমি বাসায় এসে প্রচুর পরিমাণ কান্না করতে থাকি। আমার তখন সুমনের বাচ্চাটা তখন আমার পেটে। আমি তখন আর আমার মেয়েটা তখন একটু বড় হয়, আমার মেয়েটা আমার সাথে আছে। আমি তখন প্রচুর পরিমাণ কান্না করতে থাকি, মানে কান্নায় যেন পুরো পৃথিবীটা আমার মাথায় ভেঙে পড়বে। আমি কান্না করতেছি আর চিন্তা করতেছি আমার সাথে এটা কী হইলো। অ্যান্ড যেতে আমাদের এলাকাতে এমন কোনো মানুষ নাই যার হাতে ভিডিওটা যায় নাই, প্রত্যেকটা মানুষের হাতে ভিডিওটা আছে। বাসা থেকে বেরোইলে সবাই আমাকে দেখলে হাসে, এবং আমার প্রত্যেকটা মানুষের হাতে আমার ভিডিও। খবরটা চলে যায় সুমনের কানে চলে যাওয়ার পরে সুমন মানে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। ও সবাইকে বলে যে যাই হোক আমি ওর সব কিছু মেনে নিয়েছি, ও একটা বিয়ে করছে এটাও মেনে নিলাম, বিয়ের পর একটা বাচ্চা হয়েছে এটাও মেনে নিলাম, কিন্তু এখন আমি আর বাইরে মানুষের কাছে মুখ দেখাতে পারি না। আমি বাইরে গেলেই দেখতে পাই যে মানুষের হাতে আমার বউয়ের ভিডিও, আমার এগুলো সহ্য হয় না। তখন সুমন প্রচুর পরিমাণ কান্নাকাটি করে, এত কান্নাকাটি করে আমি আর বলে বোঝাতে পারবো না। একটা সময় সুমন মানে আমার কাছ থেকে আলাদা হয়ে যায়, আর আমার সাথে থাকে না, আমার সাথে ঘুমায় না। ও আমাকে তালাক করে দেওয়ার জন্য মানে সবার সাথে কথাবার্তা বলে। এই কথাগুলো আমি শুনতে পাই। শুনতে পাওয়ার পর আমার খুবই খারাপ লাগে। আমি তখন বলি যে আমি তখন আল্লাহকে ডাকি যে আল্লাহ তুমি আমার সাথে কী করলা। আমি তখন প্রচুর পরিমাণ কান্নাকাটি করতে থাকি। আমার তখন টাকা পয়সা অর্থ আভিজাত্য কোনো কিছু দরকার নাই। আমি শুধু আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমার প্রাণটা নিয়ে যাও, আমার প্রাণটা নিয়ে যাও। এরকম করে অনেক দিন কাটার পরে আমি দেখতে পাই যে না, তখন আমার নানু আর আমার সাথে কথা বলে না, আমার মামা মামি কেউ আমার সাথে কথা বলে না, শুধু আমার মামাতো বোন সাথী ছাড়া কেউ আমার সাথে কথা বলে না। অ্যান্ড এরকম করতে করতে আমার অনেক কাটার পরে সুমনের একটা বাচ্চা আমার হয়, ও আমার একটা ছেলে বাবু হয়। আগে সংসারে ছিল মেয়ে, এরপরে হয় ছেলে। তো আমার ছেলেটা হওয়ার পরে ছেলেটাকে আমি প্রচুর পরিমাণ যত্ন করি, ছেলেটা বড় হয়, মানে দুধ খায়, দুধ ছাড়া অবস্থায়। তখনই তার আমার ওই রাসেলের সাথে তার কোনো যোগাযোগ নাই। সুমন আমার স্বামী হিসাবে আছে, কিন্তু নামমাত্র, আমার সাথে ঘুমায় না, খায় না। এভাবে যেতে একটা দিন সুমনের সাথে কি একটা ব্যাপার নিয়ে আমার একটু টকজগ হওয়ার পরে সুমন কী করে বাড়ির সবার সামনে আমাকে জুতো দিয়ে মারে। তারপর আমার মামাতো বোন, তারপরে সবার সামনে। তখন আমার মামাতো বোন, আমার যে ছোটো মামাতো বোনটা আছে, ওর বিয়ের জন্য এদিক সেদিক থেকে আসতেছে, কিন্তু পড়াশোনা করে, ভালো স্টুডেন্ট, ও বিয়ে বসে না।
তো এখন ওকে নিয়ে মানে আমার মানে কিছু হইলে আমাকে নিয়ে ওরে উদাহরণ দেয়, ও তুইও কি মানে রুজির মতো প্রেম টেম করস নাকি, ভাইগে যাবি নাকি, এর লাগে বিয়ে করস না, এরকম করে আমার মামাতো বোনকেও গালি দেয়। ও খুব মন খারাপ করে। তো তখনও আমাকে জুতো দিয়ে যখন বাড়ির সবার সামনে তখন প্রচুর খারাপ লাগে। আমি ঘরে এসে ঘুমাই, আমি তখন একা ঘুমাই, আমার তখন খুবই খারাপ না, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমার এক পাশে আমার একটা ছেলে, আরেক পাশে একটা মেয়ে, দুইটার কপালে চুমা দিয়ে আমি চিন্তা করতেছি এই দুনিয়াটা আমার জন্য না, এত বেইমান, এত অপরাধ, এত খারাপ মানুষ এই দুনিয়াতে, আমি এই দুনিয়াতে থাকবো না। আমি তখন সেদিন রাতের বেলায় আত্মহত্যা করে মারা যাই। দর্শক বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এত লম্বা একটা স্টোরি আমার সাথে কন্টিনিউ করার জন্য। আজকের স্টোরিটা আমি রেকর্ড করতেছি এই মুহূর্তে বাংলাদেশ সময় রাত 3টা বাজে, রাত 3টার সময় রেকর্ড করতেছি। সো অনেক গভীর রাত, খুবই গভীর রাত। আমার এখানেও অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টার উপরে বাজতেছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মনে একটা প্রশ্ন প্রথমত জানি সবার মনে আছে যে মেয়েটা তো আত্মহত্যা করে মারাই গেল, তাহলে তার গল্পটা আমি কীভাবে পেলাম? তার গল্পটা আমাকে সম্পূর্ণ বলেছে তার মামাতো বোন সাথী। তার মামাতো বোন সাথীর মুখে আমি নাজমিন জাহান রুজির জীবনের গল্পটা শুনেছিলাম। তার মামাতো বোন আমাকে বলেছে, তার মামাতো বোন আমাকে গল্পটা যেমন করে বলেছে আমি আপনাদেরকে তেমন করে এই গল্পটা শুনিয়েছি। আমি শুধু স্ক্রিপ্টগুলো লিখেছি, আমি যতটুকু পেরেছি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করেছি যাতে গল্পটা আপনারা বুঝতে পারেন। দর্শক বন্ধুরা, আমি মাঝে মাঝে কিছু ব্যাপার চিন্তা করেছি। মানুষ মাঝে মাঝে বলে যে প্রেম করেছে পৃথিবীতে প্রথম আদম হাওয়া, সেই প্রেমেরই সূত্র ধরে তোমায় কাছে পাওয়া। এটা কি তার সূত্র হলো? আজকাল এই দুনিয়াতে প্রেম ভালোবাসা নিয়ে চলছে বাণিজ্য, মহাবাণিজ্য। আপনি খুব খেয়াল করে দেখবেন যে ভালোবাসাটা আজকে এমন একটা মানে সস্তা হয়ে গেছে। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে দুনিয়াতে এমন একটা আইন পাশ করা হোক যে কেউ কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে যেতে পারবে না। কিন্তু কালকের কথাটা আজকের সাথে আপনি মিলিয়ে দেখেন, যে কালকের স্টোরির সাথে আজকের স্টোরি মিলিয়ে দেখেন। দর্শক বন্ধুরা, গভীর রাতে মানে বাসার ছাদের উপরে দাঁড়ায় দেখবেন, মানে শহরে ব্যস্ত কোনো শহরে বাসার ছাদের উপরে দাঁড়ালে নিচে আপনি অনেকগুলো ছোট ছোট বাতি দেখতে পাবেন। মানে প্রত্যেকটা বাতির নিচে না এক একটা গল্প লুকিয়ে আছে। প্রত্যেকটা বাতির নিচে এক একটা পরিবার আছে, যে পরিবারে হাজারো রকম গল্প আছে। দর্শক বন্ধুরা, তাদের কাছ থেকে পাওয়া কিছু গল্প আমি আপনাদের সামনে শেয়ার করি, তাদের কাছ থেকে পাওয়া কিছু গল্প আপনাদেরকে শোনাই। কারণ আমার একটাই যে গল্প, মানে রুজি তার জীবনে মারাত্মক ভুল করেছে, মানে শুধু ভুল না, মানে মারাত্মক ভুল, মানে যেটা আসলে মানে মানা যায় না। তার অ্যাটলিস্ট এটা করা দরকার ছিল। সে সবচেয়ে বড় যে ভুলটা করেছে, মানে এর সাথে রাসেলের সাথে পালিয়ে যাওয়ার সময় অন্তত তার যিনি তার নানু ছিল, অন্তত নানু তাকে অত ভালোবাসতো, নানুকে অ্যাটলিস্ট বলা দরকার ছিল নানু আমি পালিয়ে যাচ্ছে, অন্তত নানুর সাপোর্টটা তার নেওয়া দরকার ছিল। সে কারো সাপোর্ট না নিল, এবং সবশেষ হচ্ছে সাথী তাকে সহযোগিতা করেছে। আসলে এটা করে, ওরকম সাথী প্রত্যেকটা মেয়ের জীবনেই থেকে থাকে। তাদের আসলে মনগুলো একটু কোমল থাকে, তারা চিন্তা করে। বন্ধুরা, একটা মানুষের আসলে কথা বলতে গেলে অনেক লম্বা কথা হয়ে যাবে। একটা মানুষের ভিতরে দুটো চরিত্র থাকে। আমি আজকে যে ড্রেসটা পরে আছি, এই ড্রেসটাই কিন্তু আপনি দেখতেছেন। আমি অনুষ্ঠান শুরু করার আগে কোন ড্রেস পরেছিলাম এটা কিন্তু আপনি দেখেন নাই। আপনি আমার এটাই দেখতেছেন, অনুষ্ঠান শুরু করার আগে আমি কী পরেছিলাম এটা আপনি দেখেন নাই। তেমনি মানুষের মাঝে দুটো চরিত্র আছে। আমরা মানুষের সেই চরিত্রটাই দেখতে পাই যেটা মানুষ আমাদের সামনে ফুটিয়ে তোলে, মানে যেটা মানুষ আমাদের সামনে দেখায়। আমরা মানুষের সেই চরিত্রটা দেখতে পাই না যেটা মানুষ আমাদের কাছ থেকে লুকিয়ে রাখে। সুতরাং এটাই জীবন, এভাবেই জীবন চলতে থাকবে। কারণ আমি গল্পের শুরুতেই বলেছিলাম যে আল্লাহ দোজক কেন বানিয়েছিল। আল্লাহ রাসেলদের মতো নরপিসাদের জন্য আল্লাহ দোজক বানিয়ে রেখেছে। কেন এত মায়া করে দুনিয়াতে মানুষ বানানোর পরে সেই মানুষের জন্য দোজক বানিয়েছে, রাসেলদের মতো ছেলেদের জন্য? উত্তরটা আমি পেয়ে গেলাম, আপনাদেরকে জানিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই।